Yes, sir. Yes, sir. এবার এবার কি হচ্ছে? ইকো? না, এখন তো হচ্ছে না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এগোতে পারি। ওকে স্যার, ওকে। ঠিক আছে। জাস্ট মিনিট স্যার। নমস্কার, শুভ সন্ধ্যা প্রত্যেককে। 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে চলে আসা এই বৈঠকই তোমায় আমায় মিলে উদ্যোগ আজ 147তম পর্বে পদার্পণ করলো। আমাদের এই সুদীর্ঘ যাত্রাপথে যারা আমাদের সাহস জুগিয়েছেন, যারা ভালোবাসা দিয়েছেন, যারা প্রতিনিয়ত শুভকামনা দিয়েছেন, তাদের প্রত্যেককে এই বৈঠকই তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে এবং সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ এবং বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়, এই দুই কলেজের পক্ষ থেকেই অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আজকে এমন একজন মানুষকে পেয়েছি যেটা এই বৈঠকির এই সুদীর্ঘ চলার পথে এক ব্যতিক্রম পর্ব। এ পর্যন্ত ব্যতিক্রম পর্ব এই কারণেই বলছি, সেটা একটু পরেই আমি বিশ্লেষণে যাচ্ছি। আজকের এই 147তম পর্বে সম্মাননীয় আলোচক মহাশয়, উপস্থিত সমস্ত শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, আমার শিক্ষার্থীরা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যাপক অধ্যাপিকারা যুক্ত হয়েছেন, তাদেরকেও এই বৈঠকই তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আমরা শুরু করছি আজকের বৈঠকই তোমায় আমায় মিলে উদ্যোগের 147তম পর্বের আলোচনার অনুষ্ঠান। এটা সম্পূর্ণভাবে একটি শিক্ষামূলক আলোচনার অনুষ্ঠান। এখানে কোনো রকম শিক্ষা ব্যতীত অন্য কোনো ধরনের আলোচনা হয় না। এই বিষয়টা আমি আরো একবার মনে করিয়ে দিতে চাইলাম। এরপর আসি আজকের পর্ব কেন ব্যতিক্রম হতে চলেছে। পূর্বের এই 146তম পর্ব পর্যন্ত এ অবধি কোনো পর্বেই কোনো শিক্ষা প্রশাসক যোগ দেননি। তবে এটা পুরোপুরিভাবে আমি যদি বলি যে একেবারে কোনো শিক্ষা প্রশাসক যোগ দেননি, এটাও একটু ত্রুটি হবে। তবে আদ্যপান্ত শিক্ষা প্রশাসক যোগ দিয়েছেন আর কোনো রেকর্ড আমাদের কাছে নেই। শিক্ষা প্রশাসক যোগ দিয়েছেন, কিন্তু সেটা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান ভিত্তিক। যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগ দিয়েছেন, উনিও একজন শিক্ষা প্রশাসক বা ওনারাও একজন শিক্ষা প্রশাসক, কিন্তু একেবারে আপাদমস্তক শিক্ষা প্রশাসনের মাথায় যিনি বসে আছেন, সেরকম মানুষ হিসেবে আজকের এই আলোচককে পাওয়া, আমি প্রথমেই ওনাকে আন্তরিক শ্রদ্ধা এবং আমার অকুণ্ঠ নমস্কার জানাই যে উনি আমাদের এই বৈঠকই তোমায় আমায় মিলে উদ্যোগের আহ্বান শোনা মাত্রই উনি এক নিমেষে রাজি হয়েছেন এবং আমাদের জন্য অত্যন্ত ব্যস্ততম ওনার যে সময়সূচি, সেখান থেকে আমাদের জন্য সময় নির্ধারণ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে এই অনলাইন আলোচনা সভায়। তার জন্য ওনাকে আমি নতমস্তকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই। ওনার সাথে কথা বলতে বলতে আমি যা বুঝেছি, বা ওনাকে দীর্ঘদিন থেকেই আমি চিনি এই ফেসবুক মারফত, কিন্তু সেই চেনাটা
সেই ফেসবুকের চেনার আগ্রহটা আরো বাড়িয়ে দিল ওনার বিভিন্ন কাজকর্ম, ওনার বিভিন্ন রকমের শিক্ষার প্রতি যে অনুসন্ধিৎসা, শিক্ষার প্রতি যে তীব্র ক্ষুধা, সেই ধরনের বিভিন্ন কাজকর্ম ওনার সাথে পরিচিত হতে আমার খিদেটাও বাড়িয়ে দিয়েছে। অবশেষে উনি আমাদের এই ১৪৭তম পর্বে হাজির হয়েছেন। তার জন্য আমরা কৃতজ্ঞ। ওনার পরিচয় একটু সংক্ষেপে পরিচয়টা দিয়ে রাখি। উনি ডক্টর প্রলয়েন্দু ভৌমিক, যিনি বর্তমানে পুরুলিয়া জেলার যে প্রাথমিক শিক্ষা সংসদ আছে, সেই প্রাথমিক শিক্ষা সংসদের ইন্সপেক্টর অফ স্কুলস, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে পুরুলিয়া জেলায়, সেই তো প্রাথমিক বিদ্যালয়গুলি ওনার দায়িত্বে। সেই কারণেই বললাম একেবারে ঊর্ধ্বতন একজন শিক্ষা প্রশাসক, যেটা আমাদের কাছে একটা অনন্য নজির। যাই হোক, কিন্তু শিক্ষা প্রশাসনের ব্যতিক্রম এই দিক থেকেও যে শিক্ষা প্রশাসনের মাথায় বসে থেকেও উনি এখনো নিজেকে শিক্ষার্থী ভাবতে বিন্দুমাত্রও ছাড়েননি, এবং নিজেকে সবসময় উনি গর্ববোধ করেন, উনি সবসময় নিজেকে শিক্ষার্থী হিসেবে ভাবতে। উনি সবসময় শেখেন। আমি ওনার এই ফেসবুক মারফতই ওনার বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস দেখি। উনি প্রাথমিক বিদ্যালয়গুলোতে যখন বিভিন্ন অনুষ্ঠানে যান, উনি যখন বিভিন্ন অ্যাক্টিভিটিজে যোগ দেন, তখনও দেখেছি যে উনি ছোট ছোট ওই শিশুগুলোর কাছ থেকেও অনেক কিছু শেখার চেষ্টা করেন। তো এই বিষয়গুলো থেকেই প্রেরণা আমাদের মধ্যেও সঞ্চারিত হয়, বৃহত্তর সমাজের মধ্যেও সঞ্চারিত হয়, এবং সেই সুবাদেই ওনার সাথে একটা সেতু বন্ধন তৈরি হলো, এবং বৈঠকই সেই সেতু বন্ধনটাকে আরো মজবুত করে দিল। এই প্রত্যাশা নিয়েই আমরা আজকের মূল আলোচনায় যাব। প্রথমেই ওনার ওনার শিক্ষা বিষয়ক যে সমস্ত কাজ, মানে ওনার শিক্ষার নিজের যে ব্যক্তিগত জীবনের শিক্ষা গ্রহণ বা শিক্ষা অর্জন, সেই সমস্ত বিষয়ে খুব বেশি বিস্তারিত বলবো না। তবে ওনার ফিজিক্সের ওপরে এমএসসি করেছেন, এডুকেশনে এমএ করেছেন, এবং এমএডও করেছেন, এবং এই শিক্ষা নিয়ে পড়াশোনার সময়েই ওনার শিক্ষার প্রতি একটা অন্যতম ভালো লাগা তৈরি হয়ে যায়, এবং যার ফলে ওনার সাথে গল্প করতে করতে বা কথাবার্তা হতে হতেই উনি ওনার যে আগ্রহের দিকগুলো সেইগুলো আমি জানতে পারি। ওনার এই হিউম্যান ইমোশন নিয়ে একটা বিশেষ আগ্রহ রয়েছে। ইমোশনাল ইন্টেলিজেন্স ওনার একটা অন্যতম আগ্রহের বিষয়, এবং সেটা নিয়ে উনি নিরন্তর চর্চাও করেন। তো সেই পরিপ্রেক্ষিত থেকেই উনি আজকের এই বৈঠকির বিষয়টিও নির্ধারণ করেছেন, যে উনি নিজেই বললেন যে আমি হিউম্যান ইমোশন বা ইমোশন হিউম্যান ইমোশন থেকে বললে কেমন হয়। আমি একেবারে এক কথায় রাজি হয়ে গেলাম যে স্যার অবশ্যই হিউম্যান ইমোশন, এটা আমরা প্রত্যেকেই, তো আমাদের প্রত্যেকের ইমোশন আছে, কিন্তু আমরা কতটুকুই বা জানি বা কতটুকুই নিজেদের ইমোশনকে চিনি, বা কতটুকুই বা ইমোশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সেই জন্য এই ইমোশনাল অ্যাওয়ারনেস একটা আমাদের অত্যন্ত জরুরি। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় এটা, যে ইমোশনাল হাইজ্যাক, এই বিষয়টাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং বিষয়, যেটা আমাদের প্রত্যেকের কাছে কি বলবো, একটা গুরুত্বপূর্ণ নথি হয়ে থাকবে আজকের এই শোনাটা থেকে আমরা যদি কিছু অর্জন করতে পারি। এবং শুধুমাত্র এই শিক্ষা প্রশাসনে থেকেও দীর্ঘদিন ধরেই শিক্ষা প্রশাসনে আছেন, এবং তারপরেও আমরা জানি প্রশাসনের একেবারে স্তরে থাকা মানুষেরা বিভিন্ন ভাবে চাপের মধ্যে থাকেন, বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকেন, কিন্তু তারপরেও ওনার নিরন্তর ভাবে গবেষণা কার্য,
চলেছে সমান তালে। এক এক হাতে শিক্ষা প্রশাসনকে আগলে রেখেছেন, আরেক হাতে উনি এই গবেষণা কার্যে নিমগ্ন হয়ে রয়েছেন। ওনাকে সাধুবাদ জানাই, কুর্নিশ জানাই। ওনার এই কাজকর্মের দ্বারা সমাজ আরো এগিয়ে যাক, আরো সমাজ অনুপ্রাণিত হোক, সমাজ সমৃদ্ধ হোক, এই আশা এবং প্রত্যাশা রেখে স্যারকে আজকের এই মূল আলোচনায় আহ্বান জানাচ্ছি, ডক্টর প্রলয়েন্দু ভৌমিক স্যারকে। স্যার। নমস্কার প্রত্যেককে। আহ উজ্জ্বল মাহাতো একজন ভালো লাগার মানুষ। মানুষটির সাথে বোধহয় খুব বেশি দিনের পরিচয় নয়, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদের অল্প কয়েকদিনের মধ্যে পরিচয়, মানে অল্প কয়েকদিনের পরিচয়ে অনেক বেশি দিন মনে হয় যেন অনেক দিনের পরিচিত। এরকমই একজন মানুষ, শিক্ষানুরাগী মানুষ। আমি সহজ কথাটা একটু বলি, সেটা হচ্ছে যে আমি বলি যে পড়াশোনা করার জন্য কিছু মানুষের জন্ম হয়। উজ্জ্বল মাহাতো সেই রকম একজন মানুষ, সারা জীবন ধরে এটা করবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যে কোনো একটা অর্গানাইজেশন বা যে কোনো কিছু যখন দায়িত্ব নিয়ে যারা করেন, যারা সংগঠক, তাদের অনেক বেশি দায়িত্ব থাকে। কোনো একটা ইনিশিয়েটিভ শুরু করা যায়, কিন্তু তাকে চালিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় কৃতিত্বের দাবি রাখে। আমি বলবো যে এই মানে বৈঠকি তোমায় আমায় মিলে তার 147তম পর্ব এটা হতে চলেছে। যে তার মানে কি 146টা পর্ব হয়ে গেছে। তার মানে মানুষগুলোর মধ্যে কত নিরন্তর প্রচেষ্টা রয়েছে, যার প্রচেষ্টার ফলশ্রুতি হচ্ছে 147তম পর্ব। একটা ইনিশিয়েটিভ উজ্জ্বল মাহাতো বা তার সাথে আরো অ্যাসোসিয়েটেড মানুষজন সবাই শুরু করেছিলেন, কিন্তু এতদিন ধরে ধারাবাহিকভাবে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছেন। এই জন্য আমি তাদেরকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। এই রকম এডুকেশনাল মানে ইনিশিয়েটিভস গুলো যদি বিভিন্ন কলেজ নিতে পারে, তাহলে আমার মনে হয় আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে আরো অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। আমি ধন্যবাদ জানাই মাননীয় আহ্বায়ককে। আমি ধন্যবাদ জানাই আহ কুচবিহারের সারথীবালা মহাবিদ্যালয়কে এবং আমাদের পুরুলিয়ার সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজকে, তার প্রিন্সিপাল দ্বয়কে আমি আমার প্রণাম জানাই। আর যারা আজকের এই অনলাইন আলোচনা চক্রে উপস্থিত হয়েছেন, বা আমি বলবো অনেক আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টও রয়েছে এখানে, তাদেরকে বলবো যে বৈদ্যুতিক মাধ্যমের কিছু মানে সমস্যা রয়েছে। একটু আগে যখন আমরা শুরু করতে চাইলাম, তখন দেখলাম যে বেশ কিছু প্রবলেমস রয়েছে। তো সেই প্রবলেমসটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে, আমরা সবাই মিলে করব। তাই এইটুকু বলবো যে আমরা এই আলোচনা চক্রটাকে ওয়ান ওয়ে না রেখে, একমুখী না রেখে যদি দ্বিমুখী করার চেষ্টা করি, সেটা আমার মনে হয় ভালো হয়। তো আমি সম্পূর্ণটা বলবো, আমি প্রত্যেককে বলবো যে যেহেতু একটা শিক্ষামূলক আলোচনা চক্র, আমি বলবো যে প্রত্যেকে প্লিজ একটা পেন আর একটা পেপার যদি আপনারা কেউ মানে সাথে রাখেন, যদি দু একটা কিছু নোট করে নেন, সেটা আমার মনে হয় একটু মানে ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার মোর ডিফারেন্টলি। এটা আমার মনে হয়েছে। তো আমি আর বেশি দীর্ঘায়িত না করে আমি একদম আলোচনা চক্রে চলে আসছি। আলোচনায় আমি কি উজ্জ্বলবাবু, আমি কি শুরু করব আলোচনাটা? একদমই স্যার, একদমই। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। প্রত্যেককে আমি বলি যে দেখুন, আমরা আজকের আলোচনাটা হচ্ছে হিউম্যান ইমোশন, সাথে ইমোশনাল হাইজ্যাকিং। এবং আমি একসাথে স্লাইডটা দেখতে অনুরোধ করব। দেখুন, টাইটেলের সাথে বলা হয়েছে আন্ডারস্ট্যান্ডিং থ্রু সাম থিওরিটিক্যাল পার্সপেক্টিভ। তো এই থিওরিটিক্যাল পার্সপেক্টিভ কথাটা শুনলেই আমাদের মনে হয় যে ওরে বাবা, অনেক বেশি থিওরির কচকচানি রয়েছে বোধহয়। কিন্তু আমি ওই জায়গাটাকে একটু কম
মানে আলোকিত করার চেষ্টা করছি। আমি আলোকিত করার চেষ্টা করছি হিউম্যান ইমোশন, যেটাকে গ্রিন কালার দিয়ে দেখানো রয়েছে, আর তার সাথে ইমোশনাল হাইজ্যাকিংটাকে রেড কালারে দেখানো রয়েছে। তো হিউম্যান ইমোশন, এই কনসেপ্ট বা এই ব্যাপারটা শুনলেই আমাদের প্রত্যেকে, আমি বলছি শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, ছোট মানুষ মানে ছোট ছাত্র, বড় ছাত্র, যে কোনো মানে যে কোনো ক্লাসের ছাত্র বা যে কোনো মানে মানে যে কোনো মানুষ বলা যায়, তার কিন্তু একটা আগ্রহের সঞ্চার হয়। কেন? কারণ এই হিউম্যান ইমোশন সম্পর্কে আমাদের বোঝা একটুখানি যেন অন্যরকম হয়। কারণ এটা কিরকম হয়? এটা বিভিন্ন মানুষ একই ইমোশনকে বিভিন্ন ভাবে দেখতে থাকেন। তাই হিউম্যান ইমোশন সম্পর্কিত যেহেতু আলোচনাটা হতে চলেছে, তাহলে এই আলোচনাটা আমাদের আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে। আমার মনে হয় আমি চেষ্টা করব যতটা সহজভাবে বলা যায়। কিছুটা বাংলা কিছুটা ইংরেজি শব্দকে ব্যবহার করতেই হবে, কিন্তু আমি প্রত্যেককে বলবো যে যে জায়গাটায় বুঝতে একটু অসুবিধা হয় তিনি যেন একটু লিখে রাখেন, আমাকে পরে আলোচনাটির শেষে আমাকে একটু যদি বলেন, তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করব এটাকে একটু ক্লিয়ার করার। তো প্রথমে বলছি হিউম্যান ইমোশন। হিউম্যান ইমোশন মানে কি? মানুষের আবেগ। এখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে মানুষের কথাটা, অর্থাৎ আবেগ বিষয়টা শুধু মানুষেরই থাকে না, এটা যে কোনো পশু প্রাণীদের থাকে। এটা কিন্তু সব থেকে বড় বিষয়। তো হিউম্যান ইমোশন শব্দটা শুনলে আমাদের প্রথম যে জিনিসটা মনে হয়, ও হিউম্যান ইমোশন মানে কি ধরনের ইমোশন হতে পারে? যেমন একরকম ইমোশন আমাদের রাগ, একটা ইমোশন আমাদের দুঃখ, একটা ইমোশন আমাদের আনন্দ, একটা ইমোশন আমাদের হঠাৎ কোনো একটা সারপ্রাইজড হয়ে যাওয়া। এগুলো সবই হচ্ছে ইমোশন। দিজ আর দ্য এক্সাম্পল অফ ইমোশন। তো বিষয়টা হচ্ছে যে ইমোশন সম্পর্কে বলতে গেলেই আমি যদি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যদি বলেন যে ইমোশন সম্পর্কে আপনারা বোঝেন বা আমরা কি বুঝি, তাহলে সবার প্রথমে মনে হবে যে ও বাবা, ইমোশন মানে হচ্ছে ও কখন কোন সময় রেগে যাব, দুঃখ হয়। আমরা বেসিক্যালি সবসময় এই দুঃখ বিষয়টাকে আমরা ইমোশন বলে বেশি মানে মানে এটাকে বেশি করে মার্ক করে দিই যে দুঃখ হচ্ছে সব থেকে বড় একটা ইমোশন। তা নয়। ইমোশন কিন্তু দু ধরনের হয়। একটা হচ্ছে যেটাকে আমরা সব থেকে বেশি মানে হাইলাইট করি ইমোশন হিসাবে, দুঃখ, রাগ, অভিমান, এই সমস্ত গুলোকে, এগুলো হচ্ছে দিজ আর দ্য নেগেটিভ ইমোশন। বাট দেয়ার আর সামথিং পজিটিভ ইমোশন। কিছু পজিটিভ ইমোশন রয়েছে, যেমন আমাদের আনন্দ, আমাদের কোন একটা কিছুকে সারপ্রাইজ হয়ে যাওয়া, সেটাও কিন্তু একটা পজিটিভ ইমোশন। ভালোবাসা, লাভ, এটাও কিন্তু একটা পজিটিভ ইমোশন। তো ইমোশন দু রকমের হতে পারে, একটা পজিটিভ ইমোশন, একটা নেগেটিভ ইমোশন। কিন্তু আমরা বেসিক্যালি সবসময় ভাবি যে ইমোশন মানে বোধহয় নেগেটিভ ইমোশন। তা নয়। কিন্তু এই নেগেটিভ ইমোশনটাকে কেন বেশি ভাবি, তার কারণটাই হচ্ছে, দেখুন আমাদের মানে হেডিং এর একদম সেকেন্ড লাইনে রেড মার্কিং করে লেখা আছে ইমোশনাল হাইজ্যাকিং। তো এই ইমোশনাল হাইজ্যাকিং এর জন্য হয়। তো ইমোশনাল হাইজ্যাকিং বিষয়টা কি, আমরা এখানে পরবর্তী স্টেজে আসবো। তো প্রথমে আগে ইমোশন বলতে সামান্য একটু ধারণা আমরা নিয়ে নিই। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। জাস্ট লুক এট দিস পিকচার। আমি প্রত্যেককে দেখতে অনুরোধ করব। দেখুন, একজন মহিলার ছবি দেওয়া আছে, তার বিভিন্ন ইমোশনকে তিনি এক্সপ্রেস করছে। আমি একদম আলোচনার শুরুতে বলেছিলাম যে হিউম্যান ইমোশন নিয়ে কথা বলবো, তাহলে ফেসকে একটু দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। তার কারণ কি, আমাদের হিউম্যান ইমোশনের এক্সপ্রেশনটা কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে হয়। অর্থাৎ দেখুন, এই যে ফেস গুলোকে লক্ষ্য করুন, 6টা ইমোশনের কথা বলা হয়েছে। 6টা ইমোশনকে কিন্তু আলাদা আলাদা করে দেখুন ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি, এবং এই ফেসিয়াল এক্সপ্রেশনে কিন্তু বুঝতে পারি বলেই আমরা কি করতে পারি, সামনে কোনো একটা মানুষের সাথে, তার সাথে মুখোমুখি কথা বলছি, কথা বলতে বলতে বুঝে যাই সেই মানুষটা আনন্দিত হলো, না একটু মনক্ষুণ্ণ হলো, বা একটু রাগ হলো, বা একটু কষ্ট পেল। তো আমি এই ফেসিয়াল এক্সপ্রেশনের 6টা এক্সপ্রেশন দেখুন, আমি একটু অনুরোধ করব। একদম ওপরের যে শাড়িটা রয়েছে, সেই শাড়ির মাঝখানের ফেসিয়াল এক্সপ্রেশন সম্পর্কে সবাই জানেন, এটা একটা হ্যাপিনেস এর এক্সপ্রেশন। আর একদম নিচের নিচের যে রো রয়েছে,
তার একদম শেষের যে এক্সপ্রেশনটা দেখুন, ওটা হচ্ছে কি সারপ্রাইজের ইমোশন, সারপ্রাইজের এক্সপ্রেশন। অর্থাৎ এই যে এখানে 6টা ইমোশনের কথা বলা হয়েছে, তো আমরা এই 6টা ইমোশন ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে মোটামুটি আমরা বুঝতে পারি বলেই আমরা সমাজে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি। কারণ আমরা জানি যে আহ, আমরা জানি যে যখন কোনো একটা মানুষের সাথে কথা বলি, তার কিছুটা ইমোশনকে আইডিয়া করেই আমরা সেই হিসেবে কথা বলি। কোনো মানুষ যদি রেগে যায় কোনো একটা কথায়, আমরা নিশ্চয়ই দ্বিতীয়বার, দেখুন আমরা কিন্তু পরক্ষেত্রে সেই কথাটাকে আর রিপিট করি না। কারণ কি, আমাদের কিছুটা পরিমাণ ইমোশনকে আইডেন্টিফাই করার ক্ষমতা রয়েছে। এটা আমাদের কে দিয়েছে? এটা আমাদের প্রকৃতি দিয়েছে। তো নেক্সট আমরা স্লাইডে চলে যাচ্ছি, একদম বেসিক একটা স্লাইড। দেখুন ইমোশন শব্দটা কোথা থেকে এলো। ইমোশন শব্দটা এসছে একটা ল্যাটিন ভার্ব থেকে। সেই ল্যাটিন ভার্বের অর্থ হচ্ছে ইমোভিয়ার। ইমোভিয়ার শব্দের অর্থ হচ্ছে টু মুভ অ্যাওয়ে। টু মুভ অ্যাওয়ে মানে কি? টু মুভ অ্যাওয়ে ইন এনি ডাইরেকশন ইন এনি ওয়েজ। দেখুন একটা আমি ছবি দেওয়ার একটা চেষ্টা করেছি। একটা জলের ফোঁটা যদি জলের ওপর পড়ে, দেখুন যখন জলের ফোঁটাটা পড়লো তখন ওয়াটার ড্রপলেটে ভেঙে যায়। তো যখন জলের মানে পড়লো একটা জলের মধ্যে, তখন সেই ওয়াটার ড্রপলেটটা কোন দিকে যাবে এটা কিন্তু প্রেডিক্ট করা যায় না। আমাদের হিউম্যান ইমোশনও কিন্তু এক্স্যাক্টলি সেম। কোন সিচুয়েশনে ইমোশনটা ক্রিয়েট হচ্ছে, তারপরে সে কি করবে, অর্থাৎ আমাদের কি বিহেভিয়ারাল চেঞ্জ হবে, সেটা কিন্তু প্রেডিক্ট করা যায় না বলে তখন এটাকে ইমোভিয়ার নাম দেওয়া হয়েছিল। এবং ইংলিশে এই ল্যাটিন শব্দটা ইমোভিয়ার কে আমরা কি করেছি, গ্রহণ করে ইমোশন শব্দটা নিয়েছি। অর্থাৎ এই যে ইমোশনটাকে, এই যে কোনো দিকে যে কোনো ডাইরেকশনে যেতে পারে বলে, এই জন্য দেখুন আমরা লিখেছি একটা আনপ্লেজেন্ট হতে পারে অথবা একটা প্লেজেন্ট হতে পারে। কোন একটা ইমোশনে খুব আনপ্লেজেন্ট, খুব ভালো লাগা তৈরি করতে পারে, কোন একটা খারাপ লাগা তৈরি হতে পারে। আর কি হতে পারে? দেখুন বলা হচ্ছে পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ ফিলিংস। পার্সোনাল এবং সাবজেক্টিভ ফিলিংস কিরকম? যে ধরুন একটা কোনো একটা সিচুয়েশন একটা ইমোশনকে ক্রিয়েট করছে। ধরুন আমি বলছি যে আমরা 5 জন মিলে একসাথে ঠাকুর দেখতে গেলাম। তো ঠাকুর দেখে, একটা কোনো একটা ঠাকুরকে দেখলাম বা কোনো একটা ঘুরতে গেলাম, ঘুরে আমি ঠাকুর না দেখে আমি বলছি একটা ঘোরার জায়গায়, সে আমরা সানরাইজ দেখতে গেছি। তো সানরাইজ দেখে 5 জনের এক্স্যাক্টলি সেম ফিলিংস হবে না। 5 জনের মধ্যে দেখা গেল কারোর দেখে একটা দারুণ মনে হলো, সারপ্রাইজ হয়ে গেল সে ভীষণ। কারোর দেখে পুরনো কোন একটা স্মৃতি হাতড়ে মনে হলো অমুকের সাথে আমরা এরকম হাত ধরে এই সানরাইজটা দেখেছিলাম। আবার ওই 5 জনের মধ্যে কারো একটা স্মৃতি মনে পড়লো, এইরকম একটা সানরাইজ দেখতে দেখতে তিনি কোনো একদম প্রিয়জনকে হারিয়েছিলেন। অর্থাৎ প্রত্যেকটি মানুষ একই ঘটনা দেখছে, কিন্তু তাদের ইমোশনাল এক্সপ্রেশন অর্থাৎ ইমোশনকে ফিল করাটা এটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ সাবজেক্টিভ ফিলিংস। এইটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। ইমোশন হচ্ছে একটা সাবজেক্টিভ মানে এক্সপেরিয়েন্স, নট অবজেক্টিভ ওয়ান। অবজেক্টিভ মানে কি? অবজেক্টিভ ওয়ান মানে হচ্ছে কি, যেটা সবাই আমরা একই রকম দেখতে পাই, সেটাকে আমরা বলি অবজেক্টিভ। সাবজেক্টিভ মানে কি? ব্যক্তি নিরপেক্ষ, মানে ব্যক্তি আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা রকম ভাবে পারসিভ করে। তো এইটা আমরা মোটামুটি একটু বুঝলাম। নেক্সট আমরা আসবো সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট ইমোশন। আমি প্রত্যেককে অনুরোধ করবো, এখানে প্রায় অনেকজন আছেন, তাদেরকে আমি বলবো আচ্ছা ভাবুন তো, আজকে সারাদিন, আজকে ধরুন এখন সন্ধ্যে 7টা বাজে, তো 7টার মধ্যে সকাল থেকে ঘুম থেকে উঠে কত রকম ইমোশন ফিল করেছেন। একটু যদি আমরা একটু তলিয়ে ভাবি, দেখবো যে প্রচুর ইমোশন ফিল করেছি। কোনোটা আইডেন্টিফাই করতে পেরেছি যে এটা একটা ইমোশন, কোনোটা আইডেন্টিফাই করতে পারিনি কিন্তু আমাদের মনের ভেতরে চলেছে। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে অ্যারাউন্ড প্রত্যেকটি মানুষ সারা দিনে 400 রকম ইমোশনকে ফিল করতে পারে। সেই 400 রকম ইমোশনের ইন্টেন্সিটি ডিফারেন্ট হতে পারে। মানে দেখা গেল কোনো সময় আপনি একটু রাগ করেছেন, তো রাগটাও আপনার বিভিন্ন ইন্টেন্সিটিতে হতে পারে। দেখা গেল কোনো সময় মারাত্মক রাগ হয়েছে, কোনো সময় দেখা গেল অল্প একটু রাগ হয়েছে, কোনো সময় একটু হালকা অভিমান হয়েছে। আবার কোনো কোনো সময় একটা খুব খুশি হয়েছেন, কোনো কোনো সময় অল্প একটু খুশি হয়েছেন। তো এইরকম বিভিন্ন ইন্টেন্সিটি এবং বিভিন্ন ডিগ্রি আমরা ইমোশনটাকে ফিল করি। এবং সারাদিন ধরে দেখা যায় যে একজন মানুষ 400 বার বিভিন্ন ইমোশনাল সিচুয়েশনকে ফেস করে।
নেক্সট আসছে, দেখুন ফার্স্ট যে পয়েন্টটাকে দিয়েছি সেখানে বলা হচ্ছে নট ইন হার্ট বাট ইন হেড। আমরা যখনই ইমোশনের কথাটা আসি তখন আমরা বুকের বাদিকে দেখাই এবং বাদিকে দেখিয়ে আমরা বলি যে আমার খুব কষ্ট হচ্ছে বা খুব আনন্দ পেয়েছি। আমরা ভাবি যে আমাদের ইমোশনের উৎপত্তি স্থল হচ্ছে আমাদের হৃদয়। আমরা মাঝে মাঝে অনেকে এই কথাটা বলি, হৃদয় দিয়ে ভাবো। বেসিক্যালি হৃদয় দিয়ে ভাবা যায় না। হার্ট ইজ নাথিং বাট এ পাম্পিং মেশিন, রক্ত সরবরাহ করে, আর কিচ্ছু নয়। তাহলে সে কি করে ভাববে? ভাবার বিষয়টা সম্পূর্ণ আমাদের আছে মস্তিষ্কে, হেডে। অর্থাৎ এই ইমোশন জিনিসটাও কিন্তু উৎপত্তিস্থল নট ফ্রম হার্ট, ইট ইজ ফ্রম আওয়ার হেড। তো এবার হেড মানে কি? আমরা জানি আমাদের হেড ভীষণ একটা কমপ্লিকেটেড একটা সিস্টেম। এই সিস্টেমের কিন্তু একটা পার্ট রয়েছে, দ্যাট পার্ট ইজ রেসপন্সিবল টু ক্রিয়েট আওয়ার ইমোশন। তো আমি পরবর্তী ক্ষেত্রে আসবো যে কোন পার্টটা রেসপন্সিবল হিউম্যান ইমোশনের জন্য, সেটা আমরা পরের জায়গায় যাচ্ছি। তো আমরা দুটো ইন্টারেস্টিং ফ্যাক্টস দেখলাম, একটা হচ্ছে হার্ট, নট হার্ট বাট ফ্রম হেড, অ্যান্ড সেকেন্ড পেলাম কি যে 400 রকমের ইমোশন কিন্তু আমরা সারাদিন মোটামুটি দেখতে পাই। তো আমি প্রত্যেককে বলবো যে নেক্সট ডেতে যখন সারাদিন বিভিন্ন কাজ করবে, আমি বলবো যে আপনারা বরঞ্চ একটু করে একটু আইডেন্টিফাই করে দেখুন তো মোটামুটি আপনার সারাদিনে কতবার ইমোশন হয়, ইমোশনকে ফিল করতে পারে। তো এটা একটা এক্সপেরিমেন্ট আপনারা নিজের উপর করতে পারেন। তো এবার আমরা আসছি যে ইমোশনটা অ্যারাউজড হয় কি কি ভাবে। হঠাৎ হঠাৎ তো অন্য হয় না। আমরা জেনারেলি যেখানে দেখি ইমোশন, যে সায়েন্টিস্ট অর্থাৎ যারা নিউরো সায়েন্স নিয়ে গবেষণা করেন তারা বলেন যে ইমোশন হয়, আমাদের হিউম্যান ইমোশন হয় ফ্রম অ্যাক্টিভিটি ইভেন্ট থেকে, কোন একটা ঘটনা থেকে ইমোশনের অ্যারাউজাল হয়। তো এই কোনো ঘটনা থেকেই শুধু ইমোশনের অ্যারাউজাল হয় না, ইমোশনের অ্যারাউজাল বিভিন্ন রকমের ভাবে হতে পারে। তো ফার্স্ট আমরা বলছি, দেখুন ইমোশনের অ্যারাউজাল হয় থ্রু আওয়ার সেন্সেশন। সেন্সেশন কি? সেন্সেশনের পাশের ছবিটা দেখলে বুঝতে পারবো। দেখুন এখানে আমাদের মানে যে সেন্সেশনটা হয় সেটা আমাদের কি হয়, পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে হয়। 5টা ইন্দ্রিয় রয়েছে, যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে কান দিয়ে, নাক দিয়ে, ত্বক দিয়ে, চোখ দিয়ে, এর মাধ্যমে আমরা কি করি, বহির জগতের থেকে বিভিন্ন ইনফরমেশন, নাথিং বাট ইনফরমেশন, বিভিন্ন ইনফরমেশন আমরা নিই। সেখান থেকে আমরা কিন্তু আমাদের ইমোশনটা কিন্তু ফিল করতে পারি। যেমন যেমন আপনি রাস্তা দিয়ে, একটু অন্ধকার অন্ধকার অবস্থা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা একটা দড়ি পড়ে রয়েছে। আপনি সেই সময় ফিল করলেন কি ওটা দড়ি নয়, ওটা সাপ। আপনি কি করলেন, লাফ দিয়ে চলে এলেন। অর্থাৎ আপনার ভেতরে একটা ফিয়ারের একটা ইমোশন ক্রিয়েট হলো। কিভাবে ক্রিয়েট হলো? দেখুন যখন আপনার চোখ ওটাকে দেখলো একটা দড়ি, সেই দড়িটাকে সে সাপ ভাবলো, তখন সে একটা, তার ভেতরে একটা ভয় তৈরি হলো এবং অটোমেটিক্যালি আপনি লাফ দিয়ে বেরিয়ে চলে এলেন। তো অর্থাৎ এই চোখ যদি আপনার না থাকতো আপনি কিন্তু বুঝতে পারতেন না। অর্থাৎ ইমোশনাল অ্যারাউজাল এভাবে হয়। আপনি দেখুন নাক দিয়ে কোনো একটা গন্ধ পেলেন, সেই গন্ধটা আপনার কোনো একজন প্রিয়জনের পারফিউমের গন্ধ, আপনার সাথে সাথেই মানে ইমোশন একটা অ্যারাউজাল হয়ে যেতে পারে। অর্থাৎ ইমোশনাল অ্যারাউজাল কিন্তু যে কোনো ভাবে হতে পারে। দেখা গেল কোন আপনার কোন একজন প্রিয় মানুষ আপনাকে সে টাচ করলেন, সঙ্গে সঙ্গে আপনার একটা ইমোশনাল অ্যারাউজাল হয়ে যেতে পারে। কোন একটা খারাপ মানুষকে দেখলেন, অপছন্দ করেন, তাকে দেখেই যেন কেমন একটা রাগ হয়ে গেল। অর্থাৎ দেখুন আমাদের সবই কিন্তু সেন্স অর্গান, এই সেন্স অর্গান গুলো থেকেই আমাদের সেন্সেশন হয় এবং এই সেন্সেশনের থেকে কিন্তু ইমোশনের অ্যারাউজাল হতে পারে। তো এবার আমরা আসছি যে আর কি কিভাবে হতে পারে। নেক্সট দেখুন, নেক্সট আমরা আসছি যে ইমোশনাল অ্যারাউজাল হতে পারে থ্রু আওয়ার পারসেপশন। আমি প্রত্যেককে অনুরোধ করবো স্লাইডের দিকে লক্ষ্য করুন, পারসেপশনের একটা সুন্দর ছবি রয়েছে, এটা আমার অত্যন্ত প্রিয় একটি ছবি। দেখুন 6 না 9 লেখা আছে আমরা কেউ জানি না, কিন্তু দুজন মানুষ দুদিক থেকে দেখছেন বলে একজন মানুষ ওই একই জিনিসটাকে 6 বলছেন, একজন মানুষ একই জিনিসটাকে 9 বলছেন। দিস ইজ আওয়ার পারসেপশন। পারসেপশন মানে আমি আপনাদের সাথে ইমোশন নিয়ে কথা বলছি, এই কথাটা শুনে আপনাদের কয়েকজনের ভালো লাগতে পারে, কয়েকজনের খারাপ লাগতে পারে। তো দিস ইজ ইউর পারসেপশন। যাদের পারসেপশন ভালো লাগলো তাদের বললেন যে হ্যাঁ এটা ভালো লেগেছে, কারোর পারসেপশন হতে পারে এটা খারাপ লাগতে পারে বা বুঝতে পারিনি। ফলে এই যে পারসেপশনের উপরেও কিন্তু নির্ভর করে। যেমন আমি কি বলছি, যেমন আপনি যদি ওই যে দড়ি যেটা পড়ে রয়েছে, দড়িটাকে যদি পারসিভ করেন যে ওটা হচ্ছে একটি সাপ, দেন আপনি ভয় পাবেন।
তাহলে একটা ভয়ের ইমোশন তৈরি হবে। আর ঠিক একই ব্যক্তি, আপনি যদি ওই একই দড়ি, আর একজন মানুষ তিনি যদি ওটাকে ভাবেন না ওটা তো সামান্য একটু দড়ি, তাহলে ওটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, তাহলে তার পারসেপশনে যেই হলো, আপনি সে তখন সেটা দড়িটা দেখে তার একটা মজা পেতে পারেন। অর্থাৎ দেখুন, পারসেপশনের উপর কিন্তু নির্ভর করছে আমি কি ইমোশনটাকে ফিল করব। নেক্সট দেখুন, পরেরটা বলা হচ্ছে যে মেমোরি রিকল। অনেক সময় আমরা কোন একটা পুরনো ঘটনাকে ভাবতে ভাবতে কিন্তু ইমোশনাল হয়ে পড়ি, ইমোশনকে ফিল করতে পারি। অনেক পুরনো ঘটনা দেখা গেল, আপনি আপনার মন ঠিক আছে, একটু দুঃখ নেই, কিন্তু হঠাৎ করে পুরনো কারোর কোনো একটা বিবাদের কথা মনে পড়লো, কোনো একটা বন্ধু আপনাকে কোনো খারাপ কথা বলেছেন, বা আপনার প্রিয় কোনো মানুষ কোনো একটা খারাপ কথা বলেছিল, আপনার মনে পড়ে গেল, ওই যে মেমোরি রিকল থেকে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে একটা স্যাডনেস এর ফিলিং আসতে পারে। তো এরকম কিন্তু আমাদের হ্যাপিনেস এরও ফিলিং আসতে পারে মেমোরি রিকল থেকে। তো এরকম ডিফারেন্ট ইমোশনের কিন্তু বিভিন্ন মেমোরি রিকল থেকেও ফিলিং আসতে পারে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আর কিভাবে আসতে পারে, ইমাজিনেশনের মাধ্যমে আসে। দেখুন, কবিরা কবিরা অনেক সময় দেখা যায় না যে একটা কথা আমাদের বাংলায় প্রবাদ আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে আমাদের কি দেখতে পারি, লাখ টাকার স্বপ্ন দেখতে পাচ্ছি। অর্থাৎ যখন সে ছেঁড়া কাঁথায় শুয়ে আছে, কিন্তু তার ইমাজিনেশন তাকে কিন্তু একটা খুব সুন্দর একটা লাইফস্টাইলের একটা স্বপ্ন দেখাতে পারে। অর্থাৎ সেই স্বপ্নে দেখে সে কিন্তু হ্যাপি হচ্ছে। কোন একটা শিশু শিশু দেখুন, কোন সময় যে চাঁদ ফুল তারার কল্পনা করে বা পরীদের কল্পনা করে সে কিন্তু খুশি হয়ে যায়, বা সে নিজেকে অ্যাস্ট্রোনটস ভাবছে। এখানে দেখুন ছবিতে বলা হচ্ছে যে অ্যাস্ট্রোনটস ভেবে সে নিজে চলে গেছে স্পেসে, স্পেসে সে ঘুরে বেড়াচ্ছে, খুশি হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখুন, তার সিম্পল ইমাজিনেশনে কিন্তু ইমোশনকে অ্যারাউজাল হতে পারে। অর্থাৎ আমি বলছি যে ইমোশনের অ্যারাউজাল কিন্তু, এটা একটু আমি প্রত্যেকে ভাবতে অনুরোধ করব। দেখুন, অনেক সময় দেখা যাচ্ছে যে রিয়েলে যা হচ্ছে তার সাথে কিন্তু ডিফারেন্স হচ্ছে, এটা আপনার পারসেপশনের উপর নির্ভর করতে পারে, আপনার মেমোরির থেকে নির্ভর করতে পারে, আপনার কোনো ইমাজিনেশন থেকেও কিন্তু ইমোশনের অ্যারাউজাল হতে পারে। তো এবার ইমোশনাল অ্যারাউজালের পর আমি একদম বেসিক জায়গাটায় চলে যাব। আমি আগে বলছিলাম যে যে নট ফ্রম হার্ট বাট ফ্রম হেড। তো এইখানে আসবো যে এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে ইভলিউশনারি পার্সপেক্টিভ থেকে। ইভলিউশনারি পার্সপেক্টিভ মানে কি, বিবর্তনের পার্সপেক্টিভ। বিবর্তন মানে কি, আমরা প্রত্যেকে জানি যে আমরা কি ছিলাম, আদিম এককোষী একটা জীব ছিলাম, তারপরে ধীরে 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 ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে আমরা কি হয়েছি, একটা সফিস্টিকেটেড হিউম্যান বিইংস হয়েছি। তো এই সফিস্টিকেটেড হিউম্যান বিইং এর মধ্যে আমি হওয়ার আগে আমি বলছি যে তাহলে এই ইভলিউশনারি পাথওয়েতে ছিল কারা, আমাদেরই বংশ, মানে পূর্বপুরুষ ছিল। একসময় র্যাট ছিল, অর্থাৎ ইঁদুর ছিল, বিড়াল ছিল, শিম্পাঞ্জি ছিল, তারপরে হিউম্যান বিইং হয়েছে। এবং এখানে দেখুন পরের স্লাইডটা একটু ভীষণ ইন্টারেস্টিং স্লাইড। সেই প্রত্যেকটা প্রাণীর আমাদের একটু ছবি দেখানোর চেষ্টা করা হয়েছে। দেখুন, প্রত্যেকটা প্রাণীর কি দেখানো রয়েছে ছবিতে, হিউম্যান ব্রেনের কথা দেখানো রয়েছে। আমি কারসারটাকে নিয়ে যাচ্ছি। দেখুন, এখানে প্রথমে দেখা যাচ্ছে একটা ইঁদুরের মাথা, বিড়ালের মাথা, শিম্পাঞ্জির মাথা এবং মানুষের মাথা। এই চারটি মাথা দেখে মোটামুটি বুঝতেই পারছে যে যত ইভলিউশন হয়েছে, যত যত আমাদের বিবর্তন হয়েছে, তত বেশি কমপ্লিকেটেড হতে শুরু হয়েছে। দেখুন, ইঁদুরের মাথা অনেক বেশি কম কমপ্লিকেটেড, দেন বিড়াল তার থেকে একটু বেশি কমপ্লিকেটেড, তারপরে কি শিম্পাঞ্জি আরেকটু কমপ্লিকেটেড, মানুষেরটা দেখুন বিভিন্ন রঙের বিভিন্ন অংশ আছে, অনেক বেশি কমপ্লিকেটেড। তাই এগুলোর মধ্যে কোনো কি মিল আছে? এক্স্যাক্টলি একটা পার্টে মিল রয়েছে। আমি প্রত্যেককে অনুরোধ করবো মানুষের মাথার একদম নিচের দিকটা আপনারা একটু লক্ষ্য করুন। একদম আমাদের যেটা আমাদের দেখুন একটা শিরদাঁড়া রয়েছে, শিরদাঁড়ার একদম ওপরটা, অর্থাৎ আমরা এটাকে বলি সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ডের ওপরে আমাদের মস্তিষ্কটা শুরু হয়। দেখুন, এখানে এই সুষুম্না কাণ্ডের ওপরে ছবিটার লক্ষ্য করুন, মানুষের সুষুম্না কাণ্ডের উপরে একটা কালো, মানে একটা গ্রে কালারের একটা অংশ রয়েছে। এই জায়গাটা একটু লক্ষ্য করুন। এই গ্রে কালারের অংশের যেরকম গঠন, তারপরে বিভিন্ন বিভিন্ন মানে ডিফারেন্ট কালারের একটা বিভিন্ন গঠন রয়েছে। শিম্পাঞ্জির দেখুন গ্রে কালারের গঠনটা, বেড়ালের এবং ইঁদুরের সবারই এই গ্রে কালারের যে অংশটা না আছে, সেই অংশটা মোটামুটি একই রকম। ওটা খুব বেশি ডেভেলপ করেনি, বরঞ্চ ওপরের অংশটা অনেকটা ডেভেলপ করেছে। আসলে এই গ্রে কালারের যে অংশটা, এটাকে আমরা বলি লিম্বিক পার্ট অফ দ্য ব্রেন। এই লিম্বিক পার্ট অফ দ্য ব্রেন, এইটা দেখা যাচ্ছে যে ইঁদুরের যেরকম, বেড়ালেরও সেরকম,
শিম্পাঞ্জিরও সেরকম, মানুষেরও কিছুটা ডেভেলপ হয়েছে, বাট প্রায় একই রকম। কিন্তু ওপরের যেটা, সেটাকে ওপরের যে ব্রেনটা, সেটাকে আমরা বলি কি কর্টেক্স। এই কর্টেক্স এর অংশটা দেখুন যে যত মানে সফিস্টিকেটেড হতে শুরু করেছে বিবর্তনের ধারা অনুসারে, তত দেখুন কর্টেক্সটা অনেক বেশি ডেভেলপ করে গেছে। অর্থাৎ ইঁদুরের কর্টেক্সটা খুব খারাপ অবস্থায়, বিড়ালের তার থেকে একটু ভালো কর্টেক্স তৈরি হয়েছে, শিম্পাঞ্জির ক্ষেত্রে দেখুন একটা লাল রঙের অংশ চলে এসছে। অর্থাৎ এখানে কর্টেক্সটা ডেভেলপ করে গেছে, হিউম্যান বিং এর ক্ষেত্রে কর্টেক্সটা অনেক বেশি ডেভেলপ। আসল বিষয়টা হচ্ছে কি যে এই যে যেটা ডেভেলপ করেনি সেইটাই হচ্ছে আমাদের লিম্বিক পার্ট অফ দ্য ব্রেন, দ্যাট ব্রেন ইজ রেসপন্সিবল টু ক্রিয়েট আওয়ার ইমোশন। অর্থাৎ ইমোশনের জন্য যে রেসপন্সিবল যে পার্ট, সেই পার্টটা হচ্ছে আমাদের লিম্বিক পার্ট অফ দ্য ব্রেন, এবং সেটা দেখা যাচ্ছে প্রায় সমস্ত প্রাণীর ক্ষেত্রে একই রকম। আর উপরের যেটা আমাদের ব্রেনটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের র্যাশনাল ব্রেন, আমাদের বুদ্ধি দিয়ে ভাবার যে ব্রেনটা, সেটা মানুষের ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপ করে গেছে। অর্থাৎ এই ছবিটা দেখে আমরা কি বুঝতে পারি? এই ছবিটা দেখে আমরা এটা বুঝতে পারি যে প্রত্যেকটা প্রাণীর যেহেতু একই রকম ইমোশনাল ব্রেন রয়েছে, অর্থাৎ হিউম্যান যেরকম ভাবে ইমোশনকে ফিল করে, একই রকম ভাবে শিম্পাঞ্জিও ইমোশনকে ফিল করে, একই রকম ভাবে ইঁদুরও সেই রকম ইমোশনকে ফিল করে। বোঝা গেছে? সুতরাং এই রকম ইমোশন ফিলিংসটা আমাদের প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে প্রায় এক, কিন্তু বুদ্ধিটা আমাদের বেশি রয়েছে। নেক্সট আমরা আসছি পরের স্লাইডটা দেখুন। এইখানে আরেকটু বেশি বলা হয়েছে, বলছে কি ইমোশনাল ব্রেন অ্যান্ড র্যাশনাল ব্রেন। এই ইমোশনাল ব্রেন আর র্যাশনাল ব্রেনটা বুঝতে গেলে কি বুঝতে হবে? আমি বলেছিলাম যে লিম্বিক পার্ট যে ব্রেনটা রয়েছে, এইখানে বেগুনি রং দিয়ে দেখানো রয়েছে, ভায়োলেট কালার দিয়ে দেখানো রয়েছে লিম্বিক পার্ট। আর লিম্বিক পার্টটাকে বাদ দিলে এই যে পিঙ্ক কালারের পুরো ব্রেনটা, এটা হচ্ছে আমাদের র্যাশনাল ব্রেন। লিম্বিক হচ্ছে আমাদের ইমোশনাল ব্রেন, আর ওপরেরটা হচ্ছে র্যাশনাল ব্রেন। মজার বিষয়টা হচ্ছে কি যে এই দুটো ব্রেনের মধ্যে একটা যোগসূত্র রয়েছে, একটা কানেকশন রয়েছে। এই কানেকশনটা রয়েছে দেখুন, মাঝখানে একটা অংশ রয়েছে যাকে বলা হয় অ্যামিগডালা। এই অ্যামিগডালাটা দেখতে অনেকটা আমরা আমন্ড বাদাম খাই, তো এই আমন্ড বাদামের মতো এই অ্যামিগডালাটা রয়েছে। তো আমাদের কি হয়, বেসিক্যালি আমরা কখন ইমোশনটাকে ফিল করি? জেনারেলি যখন আমরা কোন একটা ধরুন সেন্সেশনের মাধ্যমে, ধরুন ওই আমি উদাহরণ দিচ্ছিলাম যে একটা দড়ি পড়ে রয়েছে, দড়ি একটা পড়ে রয়েছে, আপনি অন্ধকার বা মানে হালকা অন্ধকারে আপনি হেঁটে যাচ্ছেন, আপনি কি দেখলেন, চোখ আপনার দেখলো যে একটা দড়ি মতো পড়ে রয়েছে। তো সে কি করবে, চোখ সিগন্যালটা, আলোর সিগন্যালটা নিয়ে সঙ্গে সঙ্গে সে আমাদের কি করবে, একদম লোয়ার পার্ট অফ দ্য ব্রেন অর্থাৎ লিম্বিক পার্টে আমাদের কি করবে, আমাদের এখানে লিম্বিক পার্ট অফ দ্য ব্রেনে সিগন্যালটা পাঠাবে। তো এই সিগন্যালটা যেই পাঠাবে, লিম্বিক পার্ট অফ দ্য ব্রেন হচ্ছে ইমোশনাল ব্রেন। ওই ইমোশনাল ব্রেনে কি থাকে, আমাদের ইমোশনটা যখন তৈরি হয়, তখন আমাদের কি করা উচিত, এটা অনেকটা প্রি প্রোগ্রামড, অর্থাৎ প্রোগ্রামই করা থাকে। মানে কিরকম, আচ্ছা তোমার এখন ভয় পাচ্ছ, সঙ্গে সঙ্গে তুমি লাফিয়ে পালিয়ে চলে যাও। তোমার এখন রাগ হচ্ছে, তোমার মানে তুমি উত্তেজিত হয়ে গেছো, তোমার সারা শরীরে রক্ত প্রবাহ বেড়ে যাচ্ছে। তো এই ধরনের এক একটা ইমোশনের উপর রেসপেক্ট করে আমার কি বিহেভিয়ার হওয়া উচিত, এটা কিন্তু প্রি প্রোগ্রাম থাকে কোথায়, আমাদের ইমোশনাল ব্রেনে। তো এইখানে দেখুন আমি একটা বলেছি, ইমোশনাল হাইজ্যাকিং অফ দ্য রেশনাল ব্রেনটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন প্রথম একটা ব্লক ডায়াগ্রামের দিকে লক্ষ্য করুন। ইমোশন কালেক্টেড থ্রু আওয়ার সেন্স। তো ফার্স্ট স্টেপে আমাদের সেন্সের মাধ্যমে আমরা ইমোশনকে কালেক্ট করলাম। কিভাবে কালেক্ট হচ্ছে, ইনফরমেশন কালেক্ট করছি কিভাবে, সেন্সের মাধ্যমে। অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখলাম একটা দড়ি পড়ে রয়েছে, দেন ওটা কোথায় চলে যাবে, ফার্স্ট চলে যাবে ইমোশনাল ব্রেন অর্থাৎ লিম্বিক সিস্টেমে চলে গেল। লিম্বিক সিস্টেম থেকে সে ডাইরেক্ট চলে যাবে ওই যে অ্যামিগডালাতে, অর্থাৎ অ্যামিগডালাটা কি, আমাদের র্যাশনাল ব্রেন এবং লিম্বিক অর্থাৎ ইমোশনাল ব্রেনের কানেকশন। অ্যামিগডালাতে যেই চলে গেল, অ্যামিগডালাতে ঠিক অ্যামিগডালাতে একটা ঘটনা হয় যেটা অনেকটা ওই একটা অ্যালার্ম সিস্টেমের মতো। যদি আপনার লিম্বিক পার্ট অফ দ্য ব্রেন ভাবে যে এটা একটা থ্রেটনিং বিষয়, অর্থাৎ এটা কিন্তু আপনাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, তখন ও কি করে, অ্যামিগডালা
আর ওই সিগন্যালটা আমাদের বুদ্ধির যে মাথা অর্থাৎ রেশনাল ব্রেনে আর পাঠায় না, ও ডাইরেক্টলি আমাদের শরীরকে পাঠিয়ে দেয়। অর্থাৎ কি করতে হবে সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিল, এখন ইয়ে আছে, সাপ হতে পারে, তাহলে তুমি লাফিয়ে পালিয়ে যাও। সঙ্গে সঙ্গে আমরা লাফিয়ে চলে গেলাম, কয়েক সেকেন্ডের মধ্যে। আমরা কিন্তু ভাবতে পারলাম না। অর্থাৎ এইটাকেই আমরা বলছি কি, যে ইমোশনাল হাইজ্যাকিং। অর্থাৎ ওই সময় আবার মস্তিষ্ক কাজ করবে না। তো এটা যেমন একটা, আপনি দেখলেন যে এটা ভীষণ উপকারী একটা বিষয়, কারণ ওটা যদি অরিজিনালি সাপ থাকতো তাহলে তো আপনার লাফিয়ে আসলে আপনি বেঁচে গেলেন। কিন্তু আমরা তো সোসাইটিতে, দেখুন আমরা যখন সমাজে বসবাস করতে শুরু করি তখন মানুষ কি হয়ে যায়, ধীরে ধীরে আমরা এই ধরনের ভয়ের পরিবেশ তৈরি থাকে না। কিন্তু সোসাইটিতে যখন হিউম্যান ইন্টারাকশনের মাধ্যমে আমরা অনেক কিছুকে থ্রেট হিসেবে কিন্তু কল্পনা করি। কিরকম ব্যাপারটা, যেমন দেখা গেল যে আপনাকে কেউ একটা কোনো খারাপ কথা বলেছে, এই খারাপ কথাটাকেই আপনার কান শুনলো, শুনেই আপনার লিম্বিক পার্টে আগে সিগন্যাল পাঠাবে। লিম্বিক পার্ট ভাবলো বা এই তোমাকে একটা অপমান করছে, খারাপ হচ্ছে, সঙ্গে সঙ্গে লিম্বিক পার্ট অ্যামিগডালাতে পাঠাবে, আর অ্যামিগডালা ভাববে এটা খুব বাজে একটা কাজ করেছে, ফলে তোমার এখন রেগে যাওয়া উচিত। সঙ্গে সঙ্গে ওই সময় আর সিগন্যাল আপনার মাথায় অর্থাৎ বুদ্ধির যে মস্তিষ্ক আছে রেশনাল ব্রেনে আর পাঠাবে না, ওর সঙ্গে সঙ্গে কি করবে, অ্যাক্ট করতে বলবে। আপনি জানেন আপনাকে খারাপ কথা বলা মানেই রাগ হয়ে যাওয়া। এই রাগের জন্য কি করণীয় সেটা প্রি প্রোগ্রাম রয়েছে কোথায়, ইমোশনাল ব্রেনে। রাগের জন্য আমাদের কি হয়, দেখবেন আমরা যখন রেগে যাই তখন আমাদের কি হয়, আমাদের সমস্ত হাতগুলোতে যেন রক্ত সরবরাহ বেড়ে যায়, আমাদের হৃৎপিণ্ড অনেক বেশি করে পাম্পিং করতে শুরু করে। পাম্পিং করতে শুরু করলে বেশি পরিমাণে রক্ত সরবরাহ চলে যাবে হাত হাত পায়ে, আর হাত পায়ে বেশি পরিমাণে রক্ত যদি চলে যায়, বেশি পরিমাণে রক্তের সঙ্গে বেশি পরিমাণে অক্সিজেন যাবে, ফলে আপনার হাত পায়ে বেশি এনার্জি চলে আসবে। দেখেছেন যে এই রকম সময় আমাদের কি হয়, আমরা কোন সময় রাগের মাথায় কি করি, কোন একটা জিনিসকে ছুঁড়ে ফেলে দিই, কাউকে ধরে মেরে দিলাম, বা এরকম একটা ঘটনা আমরা ঘটিয়ে ফেলতে পারি। তো এইগুলোকে বলা হচ্ছে ইমোশনাল হাইজ্যাকিং। এবার দেখুন, যখন আপনি আস্তে আস্তে হাইজ্যাকিং এর প্রবলেমটা, এটা কি হয়, বেশ খানিকটা সময় আপনার কিন্তু চলতে থাকে ইমোশনের অ্যারাউজালের পরে। কিন্তু এটা যেই আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার রেশনাল ব্রেন তখন স্মৃতি থেকে ওইটাকে বার করে, ভাবে ও অতটা খারাপ কথা বললো, আমার বোধহয় ওই রিয়াক্টটা না করলেই পারতাম। কিন্তু এই ধরনের হাইজ্যাকিং কিন্তু আমাদের ইমোশনের জন্য, এরকম ইমোশনাল ব্রেন, আমাদের রেশনাল ব্রেনের এরকম হাইজ্যাকিংটা হতে থাকে। এটাকে আমরা বলি ইমোশনাল হাইজ্যাকিং। তো এই ইমোশনাল হাইজ্যাকিং শব্দটা শোনার পর থেকেই আমাদের প্রত্যেকের মনে হবে যে যে ইমোশন বিষয়টা মোটেও ভালো নয়। ইমোশনাল হাইজ্যাকিং আমাদের যেমন রাগের ক্ষেত্রে হয়, অনেক সময় দুঃখের ক্ষেত্রেও হয়। অনেক সময় দুঃখের ঘটনা যখন ঘটে তখন আমরা দেখেছেন কার্যক্ষমতা হারিয়ে ফেলি, আর কাজ করতে ইচ্ছে করে না। এইরকম ইমোশনাল হাইজ্যাকিং শব্দটা আমরা ইমোশনের সঙ্গে কিন্তু বেশি করে ইমোশনাল হাইজ্যাকিংটাকেই কিন্তু যোগ করি বলেই আমাদের কাছে ইমোশনটা খুব বেশি ভালো লাগে না। কিন্তু একটা প্রশ্ন আসছে, তাহলে কি ইমোশনের কি প্রয়োজনীয়তা নেই? নেক্সট আসছি এই প্রশ্নের উত্তরে। উত্তর হচ্ছে ইয়েস, ইমোশনের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আমি এবার বলতে চাইছি যে ইমোশন কেন আমাদের জরুরি। আমরা প্রত্যেকে জানি যে হিউম্যান ইমোশন ইজ অনলি দ্যাট থিংস হুইচ ক্যান মেক্স হিউম্যান অ্যাজ হিউম্যান। একটা মানুষকে মানুষ তৈরি করে আদার দেন রোবটের থেকে। অর্থাৎ হিউম্যান ইমোশন রয়েছে বলেই একজন মানুষ মানুষ হতে পারে, না হলে সে একটা যন্ত্র বা মেশিন হয়ে যেতে পারতো। আর কি হতে পারে, যে প্রেডিকামেন্ট সিচুয়েশন, ইমার্জেন্সি সিচুয়েশনে এটা কি করে, আমাদের কিডন্যাপ করে বা হাইজ্যাক করে কাকে, আমার রেশনাল ব্রেনকে, আমার যুক্তিবাদী মাথাকে। এবং আমরা অনেক সময় দেখি যে এই নেগেটিভ ইমোশন অফ স্যাডনেস বা এই ধরনের একটা দুঃখ ভয়, অনেক সময় দেখেছি যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কি হয়, এক্সাম ফোবিয়া থাকে। এক্সাম ফোবিয়া মানে পরীক্ষা দেওয়ার আগেই একটা ভয় ভয় কাজ করে। এই ধরনের যে ফোবিয়া, এটাও তো একটা ইমোশন। এই সমস্ত ইমোশন আমাদের কি করে, আমাদের দাসে পরিণত করে রাখে, একটা স্লেভ হিসেবে তৈরি করে রেখে দেয়। তো আমরা এইসব ভেবে আমরা ভাবি যে ইমোশনের প্রয়োজনীয়তা নেই। কিন্তু ইয়েস, ইমোশনের কিন্তু মারাত্মক প্রয়োজনীয়তা রয়েছে। কি কি কারণে প্রয়োজনীয়তা রয়েছে নেক্সট আমি এবার বলছি। দেখুন, ইমোশন আমাদের কি করে, টু অ্যাসেস দ্য থ্রেট। কোনো একটা সময় একটা, যদি আপনার ক্ষেত্রে একটা থ্রেটের পরিস্থিতি তৈরি হয়,
সেটা কিন্তু অ্যাসেস করতে, বুঝতে সাহায্য করে, আমাদের সার্ভাইভ করতে সাহায্য করে। ইমোশন না থাকলে আমরা সার্ভাইভ করতে পারতাম না। কেন বলছি? থিঙ্ক ইউ আর আ কেভম্যান। আমি বলছি আমরা সবাই এখন মনে করুন যে এখন এরকম সুন্দর একটা নিরাপদ পরিবেশে, ঘরের পরিবেশে বসে আমরা আলোচনা করছি বা আপনারা শুনছেন। এই পরিস্থিতিটাকে কল্পনা করুন না, কল্পনা করবেন না। আপনি ভাবুন আপনার কোনো না কোনো পূর্বপুরুষ বা আরো অনেক আদিম মানুষ, তারা কিন্তু সবাই গুহায় বসবাস করতো, জঙ্গলে বসবাস করতো। ভাবুন জঙ্গলে যে সমস্ত প্রাণীরা ছিল, তার মধ্যে তাদের হাতে বড় পেশির শক্তি, ধারালো নখ, অর্থাৎ তারা কিন্তু কোনো একটা, যদি আমি বলতে পারি ডাইরেক্ট কমব্যাক্টে বা একটা যদি যুদ্ধ হয়, সেক্ষেত্রে তারা অনেক বেশি শক্তিশালী। হিউম্যান বিং এর কিন্তু সেই শক্তিশালী নেই, শক্তি শক্তি নেই। তাহলে একটা হিউম্যান বিং কি করে সে সার্ভাইভ করতো ওই পরিস্থিতিতে? ইয়েস, এই পরিস্থিতিতে সার্ভাইভ করার জন্য তাদের ইমোশন তাকে হেল্প করতো। কিরকম ভাবে? ধরুন আপনি বা নিজেকে কল্পনা করুন অ্যাজ এ কেভ ম্যান, একটা গুহা আদিম মানুষ। আপনি গুহার মধ্যে বসে আছেন, আগুন জেলে বসে আছেন, দেখলেন পাশ থেকে একটা বাঘ বা কোনো একটা সিংহ বা একটা হাতি বড় আপনার দিকে তেড়ে আসছে, আপনাকে মারবে। তাদের সার্ভাইভালের জন্য প্রয়োজনীয়। তাহলে আপনি কি করবেন? আপনি প্রথমে দুটো কাজ করতে পারেন। এক হতে পারে আপনার সঙ্গে সঙ্গে বাঘটাকে দেখে ভয় পেতে পারেন। ভয় পেয়ে গেলে আমি কি করব? সঙ্গে সঙ্গে ওরে বাবা বাঘ আসছে, পালিয়ে চলে আসবো। অর্থাৎ আপনার যদি ভয় নাই থাকতো, তাহলে আপনি বাঘের সম্মুখীন হতেন, বাঘকে আপনাকে খেয়ে নিত। অর্থাৎ দেখুন, আপনার এই ফিয়ার ছিল বলেই, এই ফিয়ার আপনাকে কি দেয়? ফ্লাইট অর ফাইট একটা মোবিলাইজেশন দেয়। ভয় আমাকে হয় পালিয়ে যাওয়া, আদারওয়াইজ লড়া, এইটার একটা কিন্তু মোবিলাইজেশন দিচ্ছে। অর্থাৎ ভয় হয় আমাকে লড়ে বাঁচতে হবে। আর যেই আমি ভাবলাম লড়বো, তখন আমার কি আছে? তখন হাতের কাছে যাই পেলাম, আমার শরীরে তখন রাগ তৈরি হয়ে যায়। অর্থাৎ একটা একটা হাতি এসে আমাকে মারতে আসছে, মরে যাওয়ার আগে আমার একটা রাগ তৈরি হবে, ভাই আগে করেঙ্গে ইয়া মরেঙ্গে। হ্যাঁ, তো এখানে এই করেঙ্গে ইয়া মরেঙ্গের মতো পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ তখন হাতের কাছে কোন একটা পাথরকে নিয়ে নিলেন। কিভাবে নিলেন? কারণ আপনার মস্তিষ্কে তখন অ্যাঙ্গার তৈরি হয়েছে। অ্যাঙ্গার তৈরি হয়ে গেলে, অ্যাঙ্গার আমি আগেই বলেছিলাম যে আমাদের লিম্বিক পার্ট অফ দ্য ব্রেনে ওখানে কি প্রি প্রোগ্রাম করা থাকে। প্রি প্রোগ্রাম কি করা হয়েছে? অ্যাঙ্গার এসে গেছে, অ্যাঙ্গার এসে যাওয়া মানে কি? হার্টবিটটাকে বাড়িয়ে দাও। হার্টবিট বাড়ানো মানে কি? রক্ত সরবরাহ বেড়ে গেল, হাতে অনেক বেশি রক্ত সরবরাহ হচ্ছে, অনেক বেশি পরিমাণে আমরা কি বলতে পারি অক্সিজেন সরবরাহ হচ্ছে, হাতের অনেক বেশি এনার্জি চলে আসছে। ফলে আপনি ওই যে অস্ত্রটাকে নিয়ে আপনি তাড়া করতে শুরু করলেন। দেখুন ওখানে একটা ছবির মাধ্যমে আমরা এটাকে বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট আসছে কি? সারপ্রাইজ। দেখবেন আমরা যখন সারপ্রাইজ হই, কিরকম একটা সারপ্রাইজ? কোন একটা বই পড়তে পড়তে একটা কোনো অদ্ভুত একটা ইন্টারেস্টিং জিনিস আমরা পেয়ে গেলাম। এই ইন্টারেস্টিং জিনিসটা পাওয়ার সাথে সাথে আমরা কি করি? দেখুন আপনার পড়াশোনার মনোযোগটা অনেক বেশি বেড়ে যায় যত বেশি আপনি সারপ্রাইজ হন। কেন হয়? তার কারণ হচ্ছে, দেখুন সারপ্রাইজের সেন্সেশনে, দেখুন আমার একটা ছবি দেওয়া আছে, ছবিটা লক্ষ্য করুন। ছবিতে দেখা যাচ্ছে একজন মানুষ সারপ্রাইজ হয়েছে। দেখুন তার চোখগুলো বড় বড় হয়েছে, মুখটা হা হয়ে গেছে। অর্থাৎ এই চোখগুলো বড় বড় মানে কি? এ আমরা চোখের মাধ্যমে আমরা লাইট নিই, বাইরে থেকে লাইট আসে। অর্থাৎ যত চোখ বড় করব, তত অনেক বেশি আলো আমাদের মধ্যে, আমাদের চোখে ঢুকবে। অর্থাৎ কোনো একটা জিনিসকে অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখতে বুঝতে সুবিধা হয়। অর্থাৎ এই সারপ্রাইজ যদি না হতাম, তাহলে কিন্তু অনেক বেশি বুঝতে সুবিধে হতো না। অর্থাৎ আমরা যে কোনো একটা বিষয়কে, অর্থাৎ কিউরিয়াস হতে, অর্থাৎ যে কোনো বিষয়কে জানতে গেলে কিন্তু সারপ্রাইজ ইমোশনের প্রয়োজনীয়তা রয়েছে। এবার ভাবুন আপনি যে আপনার ভেতরে কোনো সারপ্রাইজ নেই, দেখবেন আপনার ভেতরে কোনো নতুনকে জানার আগ্রহটাও থাকবে না। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আসছি সব থেকে আমাদের কাছে যেটা খারাপ ইমোশন বলে আমাদের মনে হয়, দ্যাট ইজ দ্য স্যাডনেস। এই স্যাডনেস ইমোশনটা কি? দেখুন আমাদের একটা ছবিতে দেখানো রয়েছে একজন হাঁটু মুড়ে বসে আছে। ও দুঃখ। অর্থাৎ দুঃখ মানে কি হয়? দুঃখ তখনই আসে যখন আমরা পারসিভ করি, আমরা ফিল করি আমাদের একটা ইরিপেয়ারেবল লস হয়েছে, এমন একটা ক্ষতি হয়েছে যেটা অপূরণীয়। তখন আমরা দুঃখিত হই। দেখবেন আপনি মানে কোন একটা প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছেন, দুঃখিত হলেন। আপনি একটা খারাপ রেজাল্ট হয়ে গেছে দেখা গেল পরীক্ষায়, দুঃখিত হচ্ছেন। কেন? এইটা সংশোধন করা যাচ্ছে না।
তার জন্যই দুঃখটা আসছে। অর্থাৎ এমন একটা জিনিস যেটা, এমন একটা ক্ষতি হয়েছে যেটা অপূরণীয়, তখনই আমাদের দুঃখ আসে। কিন্তু এই দুঃখটা আসাটা কি তাহলে জরুরি ছিল? আসলে এই দুঃখটা আসে বলেই আমরা যে কোনো ভালো জিনিসকে আগলে রাখি, এই আগলে রাখি যাতে দুঃখটা না পাই। আর কি করে, দুঃখ আমাদের কি করে, ক্রিটিক্যালি ভাবতে সাহায্য করে যে কতটা লস হলো। দেখবেন আমি এইটুকু বলছি, যে কেউ যদি শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকেন, দেখবেন যে আপনি যদি একটু স্যাডনেস থাকে আপনার মনে, আপনার যদি মনে একটু দুঃখিত থাকেন, দেখবেন যে আপনি পরীক্ষার খাতা চেক করছেন, নর্মাল খুব হ্যাপিনেস একটা মুড নিয়ে যদি আপনি পরীক্ষার খাতা চেক করেন, তাহলে যদি 5টা ভুল বেরোলো, আপনি দুঃখে থাকাকালীন পরীক্ষার খাতায় চেক চেক করলে দেখবেন 10টা ভুল বেরিয়ে গেছে। তার মানেটা কি হয়? মানে হচ্ছে আমাদের খুব পুঙ্খানুপুঙ্খ দেখে কোথায় কোথায় এরর আছে, এই এররটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে আমাদের স্যাডনেস। আর এই বাদ দিয়ে দেখুন, এটা গেল কি একটা ইন্ডিভিজুয়াল মানুষের জন্য ইমোশন কতটা জরুরি। অ্যাজ এ সোসাইটাল বিং, অ্যাজ এ সোসাইটি, আমরা একজন মানে আমি বলতে পারি একটা সোশ্যাল এনিম্যাল হিসেবে কিন্তু ইমোশনের প্রয়োজনীয়তা রয়েছে। যেমন কি সোশ্যাল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ইমোশনের প্রয়োজনীয়তা রয়েছে। যেমন আপনি ভাববেন, দেখবেন আমরা যখন ভোটাধিকার প্রয়োগ করি, তখন দেখবেন আমাদের ইমোশনাল হয়ে গিয়ে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করি, ভাবি না কে আমাদের জন্য কতটুকু কি করলে। আমরা অনেক সময় দেখবেন মোরাল জাজমেন্টের ক্ষেত্রে ইমোশনাল হয়ে যাই। যেমন একটা দরিদ্র মানুষ পাশে বসে আছেন, কোথাও তাকে হেল্প করা যায় কিনা, আমরা কিন্তু এটা ভাবি। এই ইমোশনটা আমাদের না থাকলে রাস্তাঘাটে কত রকমের দরিদ্র মানুষ পড়ে থাকতো, আমরা কেউ ফিরেও তাকাতাম না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েছে, আমরা কি করি, আমরা স্বতঃপ্রণোদিত ভাবে তাকে হেল্প করতে কাছে যাই, তাকে একটু জল দিই, তাকে হসপিটালাইজ করার চেষ্টা করি। কেন? দিস ইজ আওয়ার ফ্রম আওয়ার ইমোশন। এই ইমোশন গুলো না থাকলে আমরা এই সোসাইটাল বিং হিসেবেও থাকতে পারতাম না। আর আমরা যদি কাউকে হেল্প না করতাম, তাহলে আর উল্টো দিক থেকেও আমরা হেল্প পেতাম না। অর্থাৎ একজন সোসাইটির একজন মানুষ হিসেবেও কিন্তু আমাদের ইমোশন কিন্তু মারাত্মক ভাবে আমাদের হেল্প করে। অর্থাৎ আমি এই প্রথম থেকে যখন বলছিলাম যারা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছেন, যেমন এই যে একটা সংগঠন আপনাদের রয়েছে, যারা এত সুন্দর একটা অনুষ্ঠান করছেন, এই সংগঠনটাকে চালিয়ে রাখার জন্য দেখবেন হিউম্যান ইমোশন রয়েছে। অর্থাৎ ইমোশনকে আপনি ফিল করেন বলে, এর সাথে আত্মিক একটা যোগ রয়েছে বলেই, ও অনুভব করেন বলেই আপনি এতদিন ধরে 147তম পর্ব অব্দি আপনি চালিয়ে যাচ্ছেন, এবং আগামী দিনেও এটা চলতে থাকবে। তো হিউম্যান ইমোশন ইজ ভেরি নেসেসারি, আমরা এই আলোচনার মাধ্যমে একটু বোঝা গেল। নেক্সট আরেকটা বিষয় আমি বলছি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখবেন যে মুড, আমরা এই কথাটা কিন্তু ভীষণ বলি, আজকে মুডটা ভালো নেই। তো এই যে মুড অ্যান্ড ইমোশন, এই দুটোকে কিন্তু ইন্টারচেঞ্জেবলি উই আর ইউজিং দিস ওয়ার্ড। আমরা সবসময় এই ওয়ার্ডটাকে ইন্টারচেঞ্জেবলি, মানে একই রকম ভাবে, মানে অল্টারনেটিভ, কখনো মুড বললাম, কখনো ইমোশন বললাম। তা আসলে কি এই মুড আর ইমোশনের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? নেক্সট আসবো যে হোয়াট ইজ মুড অ্যান্ড হোয়াট ইজ ইমোশন, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এই দুটোর মধ্যে পার্থক্য কি, সেটা বোঝার চেষ্টা করব। আমি স্লাইডের দিকে লক্ষ্য করতে অনুরোধ করব। দেখুন, বাঁ দিকে মুড দেওয়া রয়েছে, আর ডান দিকে ইমোশন রাখা রয়েছে। দেখুন, মুড হচ্ছে একটা লো ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে এর প্রাবল্যটা কম, মানে হালকা হালকা। দেখুন, আপনার একটা ভালো লাগছে, আজকে সকাল থেকে বেশ মুডটা ভালো, ভালো লাগার অনুভূতি, আপনি কিন্তু অট্টহাসি হাসছেন না, হালকা একটা ভালো লাগার অনুভূতি রয়েছে। অথবা একটা নেগেটিভ ইমোশনে, আজকে মনটা আমার ভালো নেই, সকাল থেকেই কেমন মনটা ভালো লাগছে না, মেঘ করেছে আকাশে, তেমন একটা ভালো লাগছে না, এই একটা, দিস ইজ ইউর মুড, লো ইন্টেন্সিটি। বাট ইমোশন, ইমোশন হচ্ছে হাই ইন্টেন্সিটি। যেমন আপনার দুঃখ, প্রচন্ড দুঃখে, একদম দুঃখিত হয়েছেন, কান্না ঝরছে, কথা বলতে পারছেন না, এটা একটা হতে পারে। বা প্রচন্ড আনন্দ, বা খুব আনন্দিত হয়ে আপনি হাসছেন, স্মাইল করছেন। অর্থাৎ ইমোশন হচ্ছে হাই ইন্টেন্সিটি, মুডটা হচ্ছে লো ইন্টেন্সিটি। আর মুডটা দেখবেন যে আপনার মুড সকালে ভালো ছিল, হ্যাঁ, এবং দেখবেন অনেকক্ষণ ধরে, অনেকটা টাইম ধরে মুডটা থাকে। অর্থাৎ এটা কিন্তু ডিউরেশনটা অনেক প্রলং টাইমের। আর ইমোশন দেখবেন খুব অল্প টাইমের। আমরা এই জন্য বলেছিলাম মুড হাইজ্যাকিং হয় না, ইমোশনাল হাইজ্যাকিং হয়। অর্থাৎ আপনার হাইজ্যাকিং হলে কিন্তু হাইজ্যাকটা হবে কার, ইমোশনের হবে। ওই জন্য ইমোশন কিন্তু খুব শর্ট স্প্যানে হয়, খুব অল্প সময়ের জন্য হয়। আর কি,
ইমোশনের জন্য দেখবেন একটা কারণ থাকে, এই কারণটা অনেক সময় আমরা আইডেন্টিফাই করতে পারি না, বুঝতেই পারি না, বা অনেক সময় আমরা বুঝতে পারি। কোন একটা মানুষকে দেখে খারাপ লেগে গেল, ভালো লাগছে না, ধর ও আবার এসছে, বা কোন তার সাথে একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে, আপনার তাকে পছন্দ করছেন না, তো এই ধরনের জিনিসটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারলেন, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দিস মাই বিহাইন্ড মাই ইমোশন। আর কিন্তু মুডের ক্ষেত্রে আপনার অনেকগুলো কারণ নিয়ে একটা মুড আছে, যেটা একটা পার্টিকুলার কোনো কারণ নেই। অর্থাৎ এই মুড আর ইমোশন, এখন থেকে আমরা এই ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং এর পরে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা বলবো যে প্রত্যেকে মুড আর ইমোশনকে একটুখানি আমরা একটু সচেতন ভাবে ব্যবহার করব যখন কথা বলছি। নেক্সট আমরা আসছি যে যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, যে আন্ডারস্ট্যান্ডিং থ্রু সাম থিওরিটিক্যাল পার্সপেক্টিভ। প্রশ্নটা আসছে এবার যে ইমোশনটাকে কিভাবে ফিল করি আমরা। নিউরো সায়েন্টিফিক যে ভিউটা রয়েছে, অর্থাৎ যেভাবে আমাদের, আমরা বললাম লিম্বিক পার্ট অফ দ্য ব্রেন, আমাদের রেশনাল ব্রেন, এই সমস্ত কথা বলেছিলাম, কিন্তু ইমোশনটাকে থিওরিটিক্যালি যদি আমরা থিওরিটিক্যাল পার্সপেক্টিভে যদি দেখি, তাহলে ইমোশনটাকে আমরা কিভাবে ফিল করি, কিভাবে আমাদের ইমোশনের অ্যারাউজাল হয়, সেটা আমরা দেখি। দেখুন, বিভিন্ন সাইকোলজিস্ট বিভিন্ন ভাবে ইমোশন অ্যারাউজালের কথা বলেছেন। তো আমি সবগুলোর কথা বলবো না, কারণ সবগুলোর কথা ইররিলেভেন্ট হবে। আমি অল্প কয়েকটা বলবো, 2 থেকে 3টে বলবো। এই 2 থেকে 3টে বলবো, এবং 2 থেকে 3টে ভীষণ ইন্টার কানেক্টেড। তো প্রথম আমরা আসছি জেমসিয়ান পার্সপেক্টিভে। উইলিয়াম জেমস আর ল্যাং, এই দুজন, একজন সাইকিয়াট্রিস্ট মানে সাইকোলজিস্ট, আর আরেকজন হচ্ছেন ফিজিওলজিস্ট। তো এই যে জেমস অ্যান্ড ল্যাং, তারা একটা তত্ত্ব দিলেন যেটাকে জেমসিয়ান পার্সপেক্টিভ বলে, অর্থাৎ উইলিয়াম জেমসের যে পার্সপেক্টিভ অফ থট, সেই পার্সপেক্টিভে কি বলছে দেখুন। আমাদের এখানে ছবির প্রথমেই দেওয়া আছে স্টিমুলাস অর এনভায়রনমেন্টাল ইভেন্ট। দেখুন, আমরা প্রথমেই বলেছিলাম যে ইমোশন কিভাবে ফিল হয়, আমরা কোনো একটা কিছু সেন্সেশনের মাধ্যমে হতে পারে, কোনো একটা ঘটনার মাধ্যমে হতে পারে, যেটাকে আমরা বলেছিলাম অ্যাক্টিভেটিং ইভেন্ট। মানে দেখা গেল সে এখানে যে উদাহরণটা আমি দিয়েছি সেটা হচ্ছে কি, এক্সাম্পল হচ্ছে মিটিং উইথ সামওয়ান নিউ। দেখা গেল আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একজন অপরিচিত কোনো ব্যক্তি এগিয়ে এলো আপনার কাছে। তো এই যে ঘটনাটা, এটাকে আমরা বলছি কি অ্যাক্টিভেটিং ইভেন্ট, বা একটা স্টিমুলাস। এই স্টিমুলাস ব্যাপারটা একটু বুঝি, স্টিমুলাস আর রেসপন্স ব্যাপারটা একটু আপনাদের বুঝে নিতে হবে। সেটা কি, স্টিমুলাস মানে হচ্ছে যে ধরুন একটা পিঁপড়ে এসে কাটলো আপনার, মানে আপনাকে কামড়ালো। তো এই যে পিঁপড়ে যখন কামড়ালো, অর্থাৎ পিঁপড়ের কামড়ানোর সাথে সাথে আপনার পিঁপড়ের বিষটা আপনার শরীরে প্রবেশ করলো, আর এই যে বিষটা প্রবেশ করার সাথে সাথে এই বিষটা হচ্ছে স্টিমুলাস, আর সাথে সাথে আপনার হাতটা ফুলে গেল, একটা জ্বালা জ্বালা অনুভূতি হলো, সেটা হচ্ছে আপনার রেসপন্স। তো এমন ইমোশনাল সিচুয়েশনের ক্ষেত্রে স্টিমুলাস কি, ধরুন এই যে ব্যক্তিটি এসছেন, তার সাথে দেখা হওয়া, এই দেখা হওয়াটা হচ্ছে স্টিমুলাস। আর এর রেসপন্স কি, আপনার আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, ভয় ভয় হতে পারে। তো যেটা আমি সেটা বলছি না, যেটা আপনার ইমোশনাল রেসপন্স হবে সেটা হচ্ছে আপনার রেসপন্স। তো এবার আমরা দেখুন, আমি এক্সাম্পলটা দিয়ে একটু যেটা বলছি, আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাচ্ছি, যে স্টিমুলাস অর্থাৎ এনভায়রনমেন্টাল ইভেন্টটা কি, মিটিং সামওয়ান নিউ, একজন অপরিচিত মানুষের সাথে আপনার রাস্তায় দেখা হলো। জেমস কি বলছেন, জেমস বলছেন এইরকম দেখা হওয়ার সাথে সাথেই আমাদের একটা বডি সেন্সেশন হবে। ভালো করে ব্যাপারটা দেখুন, আমরা দেখুন যখন আমরা ইমোশনকে ফিল করি, তখন দেখতে পাই যে আমাদের অনেক সময় আমাদের হার্টবিট বেড়ে যায়, অনেক সময় আমাদের কি হয়, গলার কাছে একটা বাঁধো বাঁধো হয়, যেমন দুঃখের সময় দেখেছেন না, গলার কাছে কেমন একটা আটকে থাকে মনে হয়। অনেক সময় আমাদের গরম লাগার অনুভূতি তৈরি হয়, অনেক সময় ঠান্ডা লাগার অনুভূতি তৈরি হয়। মাঝে মাঝে কোনো কোনো ইমোশনের ক্ষেত্রে দেখবেন আমাদের হাতের লোমকূপ গুলো, এই যে হাত আছে, হাতের লোমকূপ বা সারা শিরার, মানে সারা শরীরের লোমকূপ গুলো দাঁড়িয়ে যায়। এই সবগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় ফিজিক্যাল রিয়াকশন আর ফিজিওলজিক্যাল রিয়াকশন। তো যে কোনো ইমোশনের ক্ষেত্রে কিন্তু একটা ফিজিওলজিক্যাল রিয়াকশন কিন্তু অ্যাসোসিয়েটেড। তো এটার জন্য দেখুন, জেমস বলছেন যখনই আপনি কোনো একজন মানুষের সাথে দেখা করলেন, অর্থাৎ দ্যাট ইজ ইউর স্টিমুলাস,
সঙ্গে সঙ্গে আপনার ফিজিক্যাল একটা রিয়াকশন হবে, অর্থাৎ ফিজিওলজিক্যাল রিয়াকশন হবে, অর্থাৎ এটাকে আমরা বলছি বডি সেন্সেশন, অর্থাৎ বডিতে একটা সেন্সেশন ফিল করবেন। দেন তারপরে আপনি একটা ইমোশন ফিল করছেন। যেমন এখানে বলছেন, ইফ ইউ মিট সামওয়ান নিউ দেন ইউর হার্ট বিট গেট ফাস্টার। অর্থাৎ আপনি যে একজন অপরিচিত মানুষের সাথে দেখা হলো, আপনার হৃৎপিণ্ড মানে হাতটা কি হলো, বেশি বেশি করে পাম্প করতে শুরু করলো, ধুপুক ধুপুক শুরু হয়ে গেল। এইটাকে আপনি তখন কি করলেন, আপনার তখন খুব নার্ভাস নার্ভাস লাগছে, এই বাবা লোকটা কিরকম বা কি করবে কি বলবে, আমি কি কথা বলতে পারবো, একটা নার্ভাস ফিলিংস হচ্ছে। অর্থাৎ এইভাবে কিন্তু আমাদের একটা ফিলিংস হয়। এটা কি, এটাই সত্যি তা নয়, এটা জেমস বলেছেন সত্যি। তো এই জেমসের কথাটার পরেই আমরা পরেরটাই আসছি। পরের যে পার্সপেক্টিভ অফ থট, সেটাকে বলা হচ্ছে কগনিটিভ পার্সপেক্টিভ অফ থট। এই কগনিটিভ পার্সপেক্টিভ অফ থট কিন্তু অনেকটা জেমসিয়ান পার্সপেক্টিভের মধ্যেই। শুধুমাত্র দেখুন, জেমসের পার্সপেক্টিভে তিনটে স্টেজে ছিল ইমোশনাল অ্যারাউজাল, কগনিটিভ পার্সপেক্টিভে চারটে স্টেজে রয়েছে। শুধুমাত্র একটুখানি লক্ষ্য করার চেষ্টা করুন, দেখুন ওখানে 1, 2, 3-এর মাঝে 4 নাম্বারটা, এটা কোথায় বসেছে সেটা একটু বুঝুন। দেখুন, ঠিক আগেরটার মতোই এখানেও বলা হচ্ছে স্টিমুলাস অফ দ্য ইভেন্ট কি, যে মিটিং সামওয়ান নিউ, একজন অপরিচিত মানুষের সাথে আপনার দেখা হয়েছে। দেন পরের স্টেপে আপনার কি হবে, কগনিটিভ পার্সপেক্টিভও বলছে জেমসের মতোই, বলছে আপনার বডি সেন্সেশন হবে, অর্থাৎ আপনার হার্ট বিটকে ফাস্টার হবে, অর্থাৎ আপনার হার্ট হৃৎপিণ্ড বেশি করে ধুকপুক করবে। নেক্সট আসছে, দেন ইউর ব্রেন গেটস ইনভলভড। সঙ্গে তখন কগনিটিভ পার্সপেক্টিভ বলছে তখন আপনার মস্তিষ্ক ইনভলভ হবে। মস্তিষ্ক তখন বলছে, ও এখন হার্টবিট হচ্ছে, মস্তিষ্ক বলছে, ও তার মানে আমার এটাকে নার্ভাস লাগছে। যদি আপনার মস্তিষ্ক ভাবে যেটা আপনার নার্ভাস ফিল করেছি, সঙ্গে সঙ্গে আপনি নার্ভাস ফিল করবেন। তো এই যে মজার বিষয়টা, জেমসের মাঝখানে শুধু এই যে আসছে, এটাকে বলা হয় অ্যাপ্রেইজাল, অ্যাপ্রেইজাল অফ দ্যাট ইভেন্ট থ্রু আওয়ার ব্রেন। আমার ব্রেন কি ভাবলো, ওই হার্টবিটটাকে ফাস্টার্সটাকে ব্রেন কিভাবে শনাক্ত করলো ওটা নার্ভাস, দেন আমি নার্ভাস ফিল করবো। এই যে একটা কনসেপ্ট, এটা দেখে আপনারা বলছেন যে ব্রেন একটা ইনভলভ অফ ইমোশনাল অ্যারাউজালের ক্ষেত্রে, তাহলে ব্রেন যদি অন্যরকম ভাবে এটাকে বোঝে, এইটা বোঝার জন্য আমাদের পরের যে থিওরিটা, সেই থিওরিটার নাম হচ্ছে রেশনাল ইমোটিভ থিওরি বাই অ্যালবার্ট এলিস। 1955 সালে এই অ্যালবার্ট এলিস এই কনসেপ্টটা দিয়েছে। আমি কেন বলছি এই অ্যালবার্ট এলিসের কথাটা কেন গুরুত্বপূর্ণ, কারণ আমি কেন বলছি, কারণ এই যে ইমোশনাল হাইজ্যাকিং এ আমাদের কোন রকমের হাত থাকে না। রেগে গেলাম, কাউকে একটা মেরে দিলাম, বাজে কথা বলে দিলাম, তোমাদের কি ইমোশন কন্ট্রোলের কোনো কনসেপ্ট নেই? এই কন্ট্রোলের কনসেপ্টটাই আসছে এই থিওরির মাধ্যমে। তার জন্য আমি এই রেশনাল ইমোটিভ থিওরির কনসেপ্টটা আমি বলবো। দেখুন, এই যে রেশনাল ইমোটিভ থিওরির কনসেপ্টে আমরা চলে আসছি। দেখুন, আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, বোঝার চেষ্টা করছি। দেখুন, এখানে বলা হচ্ছে যে স্টিমুলাস হচ্ছে একটা সামওয়ান নিউ, কারোর সাথে আপনি দেখা করেছেন, অপরিচিত কোনো একটা মানুষের সাথে দেখা হয়েছে। সেটা আমরা কি ছিল, এর আগের একটা উদাহরণ নিয়েছি। এবার আমরা একটু উদাহরণটা অন্যরকম নেব। এই উদাহরণটা কিরকম নিচ্ছি, দেখা গেল আপনি কোনো একটা বন্ধুকে বলেছেন যে বিকেল 5টার সময় আমার সাথে দেখা করিস অমুক চায়ের দোকানে। তো আপনি 5টার মধ্যেই চায়ের দোকানে গিয়ে ওয়েট করছেন, ওই বন্ধুটি আসবে, আপনার সাথে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করবে। তো এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে রেশনাল ইমোটিভ থিওরি কি বলছে, রেশনাল ইমোটিভ থিওরি বলছে যে আপনি একটা বডি সেন্সেশনকে ফিল করবেন। এই বডি সেন্সেশনটাকে ফিল করার আগেই আপনার ব্রেনটা কিন্তু ইনভলভমেন্টে চলে আসবে, অর্থাৎ আপনার ব্রেন তখন ভাবতে শুরু করবে, আপনার থট প্রসেসটা স্টার্ট করবে। আর এই থট প্রসেসের উপর নির্ভর করবে আপনার ইমোশন কি ফিল করে। দেখুন, আপনি কি করেছেন, বন্ধুটির জন্য ওয়েট করছেন চায়ের দোকানে, আপনার বন্ধু আসতে লেট করছে, তো আপনার কি ধরনের ভাবনা আসতে পারে? তো দেখুন, আপনার একসময় মনে হতে পারে, কি বাবা, ওই যে রাস্তা দিয়ে আসবে, ও কি কোনো অ্যাক্সিডেন্ট হলো, ওর কোনো ঘটনা, ইফ হি অর সি গট অ্যান অ্যাক্সিডেন্ট, ওর কি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটনা হলো, আপনার এরকম মাথায় একটা চিন্তা আসতে পারে।
অথবা আপনার মতো মনে হতে পারে, ও আচ্ছা, ও তো একটা চাকরির পরীক্ষা দিচ্ছিল, আসলে কি ও চাকরিটা কি পেয়ে গেল, এরকম একটা হতে পারে। অথবা আপনার মনে হতে পারে, ওহ, ও কি মনে করে আমি একদম, আমার সময়ের কোনো দাম নেই, আমি কোনো ইম্পর্টেন্ট মানুষ নই, ওই একমাত্র ইম্পর্টেন্ট, এরকম একটা ভাবনা আসতে পারে। অথবা আপনার এরকমও ভাবনা আসতে পারে, ও ছেলেটি তো বা মেয়েটি তো খুবই লেজি, ও তো এরকমই, ও দেরি হয়, প্রত্যেক দিনই এরকম দেরি করে। তো এই ৪ রকমের ভাবনার উপর বেস করে কিন্তু আপনার ইমোশন ফিল করতে পারেন। যদি আপনি মনে করেন যে ইফ হি অর সি গট অ্যান অ্যাক্সিডেন্ট, যদি মনে করেন ওর কি অ্যাক্সিডেন্ট হয়েছে, দেন আপনি ভাবুন, আপনার মস্তিষ্কে যখনই এইটা আসবে, সঙ্গে সঙ্গে আপনি তখন ফিল করবেন কি, একটা ওরি ফিল করবেন, একটা ওরিড হয়ে যাবেন, একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন। দেখুন, একই ঘটনায় আপনি যদি ফিল করেন যে ও আসলে একটু লেট হচ্ছে, মনে হচ্ছে ওই চাকরিটা পেয়ে গেছে, চাকরির ইন্টারভিউতে গেছিল তো চাকরিটা মনে হচ্ছে হয়ে গেছে, এই ধরনের যদি আপনি ভাবেন, দেন আপনি ফিল করবেন কি, আপনি একটা হোপ, অর্থাৎ একটা আশাবাদী হবেন। ঠিক সেম সিচুয়েশনে আপনি যদি ভাববেন যে না, ওটা ও এইরকম, আমার কি সময়ের দাম নেই, একমাত্র ওরই সময়ের দাম রয়েছে, এই যদি এটা ফিল করেন, দেন আপনি কি করবেন, একটা ফ্রাস্ট্রেটেড ফিল করবেন। এই ফ্রাস্ট্রেশনটা যদি আরো কিছুক্ষণ থাকে, দেখা গেল আরো 15 মিনিটও এলো না, এই ফ্রাস্ট্রেশনটা এক্সেলারেট হয়ে, মানে এসক্যালেটেড হয়ে, এটা কি হয়ে যাবে, অ্যাঙ্গার বা রাগে রূপান্তরিত হবে। আর যদি আপনি মনে করেন যে এটা, ও এইরকমই একটি ছেলে, ও ও তো লেট হয়, ও এরকমই, ওকে ছোটবেলা থেকে চেঞ্জ করতে পারলাম না, দেন আপনি কি বলছেন, ওটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। অর্থাৎ দেখুন, আপনার থট, আপনার এই থটের উপর নির্ভর করে, নির্ভর করছে কি ইমোশন আপনি ফিল করবেন। অর্থাৎ এর উপর বেস করেই আপনি বুঝতে পারছেন যে হিউম্যান ইমোশন আর আদার দ্যান এনিম্যালের ইমোশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে থিঙ্কিং প্রসেসটা। এই রেশনাল ইমোটিভ থিওরি অ্যালবার্ট এলিসের, ইনি প্রথম বললেন যে থট প্রসেসটাকে যদি আমি চেঞ্জ করতে পারি, তাহলে somehow we are able to control our emotion. সো মোটামুটি একটা ধারণা আমি হিউম্যান ইমোশন সম্পর্কে দিলাম। আমি আর বেশি দূর এগোবো না, কারণ অনেকেই দেখতে পাচ্ছি যে অনেক দীর্ঘায়িত হয়েছে আলোচনাটা হিউম্যান ইমোশন সম্পর্কে। তবে আমি আর কিছু মানে ক্লু দিয়ে যাব, যে ইমোশন শুধুমাত্র এইটুকুই নয়। ইমোশন হচ্ছে, আমাদের পরের প্রশ্ন আমরা ভাবতেই পারি, আরে ক ধরনের ইমোশন আছে, যেমন এখানে দেখলাম যে ওরি একটা ইমোশন, ফ্রাস্ট্রেশন একটা ইমোশন, অ্যাঙ্গার একটা ইমোশন, স্যাডনেস একটা ইমোশন, সারপ্রাইজ একটা ইমোশন। মানে পৃথিবীতে ক ধরনের ইমোশন রয়েছে, মানুষ ক রকম ইমোশন ফিল, মানে ফেস করে। অথবা আমরা এরকম জানতে চাইবো যে আচ্ছা, বিভিন্ন ইমোশনের কি ডিগ্রি আলাদা হয়, অর্থাৎ হাসি, এই বা খুশি হওয়া, সেটা অল্প খুশি, বেশি খুশি, মারাত্মক খুশি আছে। তো এইরকম আমরা যদি পরবর্তী ক্ষেত্রে আমরা আরেকটু সময় পাই, তখন আমরা এইসব বিষয়ে আলোচনা করব যে বিভিন্ন ক ধরনের ইমোশন আমাদের রয়েছে, আমরা ফিল করি। বিভিন্ন ইমোশন হয় কি, মিক্সচার অফ ইমোশন হয়, দু রকমের মিক্সচার হতে পারে। একটা হতে পারে যে আপনি স্যাডনেস এর সাথে, আপনার দুঃখের সাথে সাথে আপনি আশাও একসাথে ফিল করতে পারেন। দেখবেন এইরকম একটা অদ্ভুত, আমরা মানুষ তো, তো এরকম অদ্ভুত রকমের আমরা অনেক রকমের ইমোশন ফিল করতে পারি, যেটা হচ্ছে বিভিন্ন ইমোশনের মিশ্রণ, মিশ্রিত রূপ। অর্থাৎ এইরকম একটা ইমোশন আমরা মানে ফেস করতে পারি। তো পরবর্তী আলোচনায় যদি আমরা পরবর্তী কোনো একটা আলোচনা চক্রে আমরা বসি, তাহলে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কত রকমের ইমোশন হতে পারে এবং মানুষ কি কি রকমের ইমোশন মানে ফিল করতে পারে। এছাড়াও আমরা আলোচনা করতে পারি যে ইমোশনের সাথে, যেটা উজ্জ্বল বাবু প্রথমেই বলেছিলেন, যে ইমোশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ হিউম্যান ইমোশনের মেন মানে মানে বিউটিটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং কিছু কিছু দেখা যাচ্ছে আমরা যে বেসিক ইমোশন, অর্থাৎ যেটা আমরা কগনিটিভ ইন্টেলিজেন্স বলি, সেই কগনিটিভ ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা অনেকেই জানি, আইকিউ সম্পর্কে আমাদের অনেকের ধারণা রয়েছে, কিন্তু ইমোশনাল কোশ্চেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে আমাদের কিন্তু ধারণা নেই। পরবর্তী কোনো আলোচনায় আমরা সেসব নিয়েও আলোচনা করব, এবং সেটি আগামী দিনে কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস হতে চলেছে আগামী বিশ্বে। তো এইটুকু বলেই আপনাদের প্রত্যেকের কাছে আমি নমস্কার জানাই। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে এইরকম একটা আপাত রসকসহীন বিষয় একটু শুনলেন, এই জন্য আরেকবার
ধন্যবাদ জানিয়ে আমি মাননীয় প্রিন্সিপাল দ্বয় এখানে রয়েছেন দুটো কলেজের, আমি মাননীয় আহ্বায়ক মহোদয়কে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অশেষ অশেষ ধন্যবাদ স্যার আপনাকে। একটা খুব সুন্দর, আপনি প্রথম যেভাবে বলেছিলেন যে খুব সহজ ভঙ্গিমাতেই তুলে ধরার চেষ্টা করব, আমার মনে হয় আপনি সেই প্রচেষ্টায় সফল হয়েছেন। খুব সহজ সরল ভঙ্গিমাতেই আপনি এই ইমোশন, হিউম্যান ইমোশন এবং সেই ইমোশনাল হাইরার্কি বিষয়টিকে এই আলোচনায় নিয়ে তারা অবশ্যই প্রত্যেকে উপকৃত হবেন, এই প্রত্যাশা আমার। আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ থাকে। তাহলে আমরা আরো বেশি উপকৃত হব, আমরা আরো বেশি আমাদের এই আলোচনাটাকে সার্থক বলে মনে করব। তাদের পক্ষ থেকে যদি আমরা কোনো রকমের প্রশ্ন পাই, কোনো জিজ্ঞাসা পাই। আমরা এখন আমাদের প্রশ্নোত্তর পর্বের মধ্যে রয়েছি। আপনাদের কারোর যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা প্লিজ সেটা রাখতে পারেন। স্যার আমাদের সঙ্গে আছেন, উনি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। কারোর কি কোনো রকম প্রশ্ন আছে? যারা উপস্থিত আছেন আজকের এই আলোচনা সভায়, কারোর কি কোনো রকম প্রশ্ন আছে? কারোর কি কোনো প্রশ্ন নেই? এই ধরে এগোবো? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। কারোর কি কোনো প্রশ্ন নেই? এই ধরে এগোবো? সমাপন, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আপনার কথা শোনা যাচ্ছে। এই ধরে এগোবো? স্যার আমার একটা প্রশ্ন ছিল, অনেক সময় বলা হয় না যে এই লোকটি খুব তাড়াতাড়ি রেগে যায় বা এর রাগ নাকের ডগায় থাকে, তো এই ধরনের হঠাৎ করে রেগে যাওয়াকে আমরা কিভাবে কিছুটা হলেও অন্তত নিয়ন্ত্রণ করতে পারি? হুম, ধন্যবাদ। মানে এইটা একটু বলি যে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে নেচার অ্যান্ড নার্চার। দেখুন, আমরা বলি না যে কোনো একজন মানুষ যে সে জন্ম থেকেই অনেক বেশি ইন্টেলিজেন্ট, তার সাথে সাথে সেই ইন্টেলিজেন্সিটাকে কিন্তু সে পরবর্তী ক্ষেত্রে নার্চার যদি করে, তাহলে প্রতিপালন করলে সে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল মানুষ হিসেবে তৈরি হয়। যেমন আমরা কগনিটিভ মানে পার্সপেক্টিভে বলছি। কিন্তু দেখবেন যে ইমোশনের ক্ষেত্রেও কিছু কিছু মানুষ আছেন
যারা সহজে ইমোশনকে কন্ট্রোল করতে পারেন না, কিছু কিছু মানুষ আছেন সহজে ইমোশনকে কন্ট্রোল করতে পারেন। বেসিক ইমোশন কিন্তু আমাদের প্রত্যেকে প্রায় একই রকম, কিন্তু কন্ট্রোল করার বিষয়টা যে কিছু কিছু মানুষ ছোটবেলা থেকে পারেন, এটা তার নেচার। কিন্তু নার্চারের কথাটা আমি বলবো, ওই যে লাস্টে আমি যে থিওরির কথা বললাম, যে আমাদের থট প্রসেস, কিছু কিছু মানুষ আছেন যেগুলো তারা এই সমস্ত থিওরি না শিখে নিজে নিজেই জানেন যে কিভাবে এটাকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ তারা সঙ্গে সঙ্গে তার থটটাকে মাঝে মাঝে চেঞ্জ করে দেন। দেখা গেল যে কোনো একটা ঘটনা আমাকে খুব উত্তেজিত করে দিচ্ছে, আমাকে রাগিয়ে দিচ্ছে, তো সেই সময় দেখবেন যে যে সমস্ত মানুষ, যেটা আপনি বললেন যে কিছু কিছু মানুষ আছে যারা কুল, ভীষণ কুল হেড আমরা বলি, ঠান্ডা মাথার মানুষ, তারা কি করতে পারেন, তাদেরও কিন্তু রাগ হয়, কিন্তু ওই সময় তিনি কন্ট্রোল করতে পারেন, সেই মেকানিজমটা তার জানা রয়েছে, তিনি ওটুকু বেসিক্যালি পারেন। আর কিছু কিছু মানুষ ওই কন্ট্রোলটা নেই তার। তো এই জন্যই বলছিলাম, যে একটু আগে বলছিলাম যে ওই যে কানেকশন রয়েছে, যে রেশনাল ব্রেন আর ইমোশনাল ব্রেনের থ্রু অ্যামিগডালা, এইটা কিন্তু আমরা প্রচেষ্টার মাধ্যমে এই কানেকশনটাকে বাড়িয়ে দিতে পারি। যখন আমরা বাড়িয়ে দিতে পারবো, তখন আমরা ইন্টেলিজেন্ট হয়ে যাব, কি পার্সপেক্টিভে, টু কন্ট্রোল আওয়ার ইমোশন। দেন কিন্তু টু সাম এক্সটেন্ট আমরা বলতে পারবো যে উই আর ইমোশনালি ইন্টেলিজেন্ট পার্সন। অর্থাৎ দ্য পার্সন দোজ হু হ্যাভ দ্য গ্রেটার এবিলিটি টু কন্ট্রোল দেয়ার ইমোশন, এই যেমন একটু রেগে গেল, সেটা যদি খুব সহজে পারেন, তাহলে আমি বলবো যে হি ইজ মোর ইমোশনালি ইন্টেলিজেন্ট দ্যান দ্যাট পার্সন যে যে সহজে কন্ট্রোল করতে পারছে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর কারোর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে? স্যারের প্রশ্ন, ইমোশন বোঝার জন্য, মানে ইমোশন বোঝাটা একজন শিক্ষকের কাছে কেন গুরুত্বপূর্ণ, কতখানি গুরুত্বপূর্ণ, এবং তার জন্য শিক্ষকদের কি কি করণীয়, সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। Yes, খুব সুন্দর একটি প্রশ্ন এবং ভীষণ রিলেভেন্ট একটি কোশ্চেন। দেখুন, যে শিক্ষা মানে কি, কমিউনিকেশন। আমরা জেনারেলি আগে জানতাম যে যে ইনফরমেশন আদান প্রদান হয় শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে, কিন্তু দেখুন এখন যে কনসেপ্টটা সব থেকে বেশি এসছে, যে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশনে, সেখানে একজন শিক্ষার্থীর সাইকোলজিকে অনেক বেশি গুরুত্ব দিতে হচ্ছে। কেন দিতে হবে, তার কারণ হচ্ছে আমি কোনো একটা অঙ্ক বুঝতে পারছি না, সারা রাত ধরে করলাম, আমি অঙ্ক বুঝতে পারলাম না, সেই আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে বসছি, আমি অঙ্কটা বুঝে গেলাম। তো এরকম ঘটনা কিন্তু যে কোনো, অনেক জটিল কঠিন বিষয়গুলো আমরা যারা বড় হয়ে গেছি তারাও কিন্তু অনেক সময় দেখেছি, যে আমরা কোন সময় কোন পরিস্থিতিতে আমরা সেটা সলভ করে দিতে পারবো, সেটা আমরা নিজেরা জানি না। তো এখানে ইমোশনের বিষয়টা হচ্ছে কি, যে আমি একটু আগে বলছিলাম যে ইমোশন ইজ ভেরি নেসেসারি, এবং সব কটা ইমোশনের কিন্তু প্রয়োজনীয়তা আমাদের হিউম্যান বিং এর ক্ষেত্রেও কিন্তু রয়েছে। যেমন আমি একটু আগে বলছিলাম যে স্যাডনেস এর একটা উদাহরণ দিয়েছিলাম, বলেছিলাম যে স্যাডনেসও জরুরি, আইডেন্টিফাই আওয়ার দ্য মিস্টেকস হুইচ আই হ্যাভ ডান ইন মাই পেপার। তো এই ধরনের মিস্টেকস গুলোকে আইডেন্টিফাই করতে গেলেও কিন্তু স্যাডনেস এর প্রয়োজন। তো একজন যদি শিক্ষক, তিনি যদি বোঝেন একটা ছাত্রছাত্রীর ইমোশনটাকে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারেন, এবং তিনি যদি চ্যানেলাইজ করতে পারেন টু পজিটিভ ওয়ে, দেখা গেল কোনো একটা শিক্ষার্থীর মধ্যে দেখা গেল একটা জেলাসি ফিলিংস রয়েছে, তো আমরা জেনারেলি ভাবি জেলাসি হচ্ছে একটা নেগেটিভ ইমোশন।
যদি একটা শিক্ষক যদি জেলাসিটাকে আইডেন্টিফাই করতে পারেন এবং তিনি কি করতে পারেন, তিনি ওই শিক্ষার্থীর জেলাসিটাকে চ্যানেলাইজ করে তার ভালো রেজাল্টের দিকে নিয়ে চলে যেতে পারেন। কিরকম ভাবে? এই রামের সাথে তার একটা জেলাসি ফিলিংস রয়েছে, আচ্ছা রামের থেকে তুমি একটা ভালো রেজাল্ট করো তো, কিভাবে করতে পারো? তাহলে জেলাসিটাকেও আমরা কিন্তু কাজে লাগাতে পারি। নট অনলি দ্যাট, পার্টিকুলারলি যে মুড বা যে ইমোশনে শিক্ষার্থীরা রয়েছে সেই তার সেই মুডের উপর বেস করে তিনি সেই কাজগুলো দিতে পারেন। দেখা গেল তিনি একটা কোলাবোরেটিভ কাজ করাতে চাইছেন, শিক্ষার্থীরা প্রত্যেকে কিন্তু খুব হ্যাপি মুডে রয়েছে, হ্যাপি মুডে থাকলে কিন্তু ওদের মধ্যে কোলাবোরেশন অনেক বেশি থাকে, ফলে সেই সময় কোলাবোরেটিভ কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে অনেক ভালোভাবে করতে পারবো। তথা শিক্ষক বুঝে যাবেন কোন সময় শিক্ষার্থী হ্যাপি মুডে রয়েছে। আবার শিক্ষক যদি বোঝেন কোনো একটা শিক্ষার্থী যে সে স্যাডনেস মুডে রয়েছে, তাহলে তখন শিক্ষক সেই হিসেবে শিক্ষার্থীকে সেই হিসেবে কাজ দেবেন, অর্থাৎ কোন একটা ভুল ধরার যে কাজটা একটা দিলেন। অর্থাৎ শিক্ষক যদি বুঝতে পারে শিক্ষার্থী কিরকম ইমোশনকে ফিল করছে, তাহলে সেই হিসাবে যদি তিনি শিক্ষার্থীদের চালনা করতে পারেন, তাহলে কি হবে যে অনেক বেশি শিক্ষার্থী, অনেক বেশি মানে কি বলবো, মানে শিক্ষার্থীর অনেক হেল্প হবে, যেখানে অনেক কম পরিশ্রমে তিনি কিন্তু শিক্ষার্থী অনেক বিষয়কে মনে রাখতে পারবে, এবং যেটাই আমার শিক্ষকের উদ্দেশ্য বলে আমার মনে হয়। এটা শুধু তাই নয়, আমি এই বিষয়ে আমি বলবো যে যে শিক্ষক কিভাবে আইডেন্টিফাই করবেন যে শিক্ষার্থী কি মুডে রয়েছে, তার জন্য এখন বর্তমানে মুড মিটার বলে একটা কনসেপ্ট এসে গেছে। একদম সিম্পল, যেরকম আমাদের থার্মোমিটারে জ্বর মাপি, মুডেরও মিটার রয়েছে। তো সেটা আমরা ছোট্ট কিছু কোশ্চেনিয়ারের মাধ্যমে, কোশ্চেনিয়ার মানে দু চারটে কোশ্চেন নয়, একটা দুটো কোশ্চেন করেই বা ছোট্ট একটু খেলার মাধ্যমে এটা কিন্তু আইডেন্টিফাই করে দেওয়া যায় যে কোনো একটা ব্যক্তি এই পার্টিকুলার টাইমে রাইট নাও হোয়াট দ্য থিংস দ্যাট হি অর শি ইজ ফিলিং রাইট নাও। তো এইরকম ভাবে কিন্তু আইডেন্টিফাই, মানে ইমোশন আইডেন্টিফিকেশনের মাধ্যমে করতে পারেন। নট অনলি দ্যাট, যে আমি বলবো যে একটা সোশ্যাল ইমোশনাল লার্নিং বলে একটা কনসেপ্ট এসে গেছে, যেখানে কিন্তু বিদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু সেটা একদম ইট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য মেন এডুকেশন সিস্টেম। এবং শুধু তাই নয়, দিল্লিতে আমাদের আপনারা প্রত্যেকেই জানেন যে দিল্লিতে একটা এডুকেশনাল একটা রেভলিউশন টাইপ হয়েছে। তো এই দিল্লিতে কিন্তু সেখানে সোশ্যাল ইমোশনাল লার্নিং কে কিন্তু আনা হয়েছে এডুকেশন আমাদের ইয়ের মধ্যে। তো সেখানে কি হচ্ছে যে ছাত্রছাত্রীদের ইমোশনকে কিভাবে কন্ট্রোল করা যাবে, কিভাবে ইমোশনকে চ্যানেলাইজ করা যাবে, নেগেটিভ ইমোশনকে চ্যানেলাইজ করা যাবে পজিটিভ দিকে, সেগুলো সমস্ত কিছু শেখানো হয়। এবং নট অনলি দ্যাট, শিক্ষকদেরও সেভাবে শেখানো হয়। ফলে বাস্তবিক ইমোশনের যে গুরুত্বটা, সেটা আমরা যদি এডুকেশন ফিল্ডে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা সবাই মিলে একসাথে ফিল করতে পারি, তাহলে কিন্তু সেটার অনেক বড় গুরুত্ব আমরা পাবো, এবং সেক্ষেত্রে আমাদের এডুকেশন সিস্টেমটাও অনেক বেটার হয়ে যাবে, এটা বলে আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। অবশ্যই, প্লিজ। বলছিলাম স্যার, জ্ঞান কিভাবে আবেগকে প্রভাবিত করতে পারে? এক্স্যাক্টলি, জ্ঞান কিভাবে আবেগকে প্রভাবিত করতে পারে, এইখানে আমি একটা বলবো যে জ্ঞান বিষয়ের কনসেপ্টটা কিন্তু অনেক মানে জটিল বিষয়। আমি যদি সিম্পল ভাবে বলি, ইনফরমেশন দিয়ে বলি, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। যে ইনফরমেশন কিন্তু আবেগকে মারাত্মকভাবে মানে প্রভাব বিস্তার করে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিয়েই বলেছিলাম যে এই যে রেশনাল ইমোটিভ থিওরির কথা আমি একটু আগে বলছিলাম, যে আমার থট ইজ কামিং ফ্রম আওয়ার নলেজ। কিরকম ব্যাপারটা হচ্ছে, সে দেখুন একটা কনসেপ্ট আছে চালু, সেটা আমরা যেকে বলি এমপ্যাথি। এমপ্যাথি মানে কি? এমপ্যাথি মানে সমানুভূতি। অর্থাৎ আমাকে মানে আমি দেখা গেল একটা ভূতের মতো একটা ক্যারেক্টার, আমি কি করলাম, আমি নিজের শরীর, আমরা সিনেমায় দেখি না যে একজন মানুষ মারা গেল, তার ভেতর থেকে আত্মাটা বেরিয়ে চলে গেল, সে বাইরে ঘুরে বেড়ালো, অন্য কোনো মানুষের ভেতরে ঢুকে গেল, এরকম আমরা দেখি। তো ঠিক একই রকম এমপ্যাথি বিষয়টা বুঝতে হবে, দেখা গেল আমি আর আপনি, আমি বক্তব্য রাখছি, আপনি শুনছেন,
অর্থাৎ আপনি কি ফিল করতে পারেন এটা বুঝতে গেলে আমার নিজের শরীর থেকে বেরিয়ে মনে মনে আপনার শরীরে ঢুকতে হবে। আপনি কি আপনার সারাউন্ডিং কি রকম রয়েছে, আপনি গরম লাগছে না ঠান্ডা লাগছে, আপনার কি ইমোশনাল এনকাউন্টার হয়েছে, অর্থাৎ কার সাথে কত ভালো লাগা বা খারাপ লাগার অনুভূতি হয়েছে কিনা এই মুহূর্তে, সবগুলোকে বুঝে আমি যেতে পারি। তো এই ক্ষেত্রে আমি বলছি যে যখন আপনি ট্রুলি নলেজেবল পার্সন হবে, যখন আপনার অনেক বেশি ইনফরমেশন থাকবে বিভিন্ন বিষয়ে, দেন আপনার ইমোশনকে আপনি কি করতে পারেন, থট প্রসেসটা আপনার চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন এখানে বলেছিলাম যে থট প্রসেস যদি চেঞ্জ হয়ে যায় আপনি ইমোশনকে আলাদা করে ফিল করতে পারেন। অর্থাৎ দেখুন, আপনি যদি দেখা গেল আপনার কোনো বন্ধুর ওপরে আপনি দেখা গেল কোনো একটা কাজে রেগে গেছেন, সে বন্ধুটি আসেনি, আপনি মারাত্মক ভাবে রেগে গেলেন। তো রাগার পর বন্ধুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। কিন্তু দেখা গেল আপনি অনেক বেশি মানে নলেজেবল পার্সন ইন দ্য সেন্স যে আপনি অনেক বেশি এমপ্যাথেটিক যদি হন, তাহলে তখন কি হবে, আপনি ভাবতে পারছেন আচ্ছা বন্ধুটা কি ওর সমস্যা রয়েছে, কি কারণে ও এলো না, ওর কি সমস্যা ফিল করেছেন। এটা যদি আপনি ফিল যদি করতে পারেন, দেন আপনার ওই সঙ্গে কিন্তু আর অ্যাঙ্গার যে ইমোশনটা সেটা আর আসবে না, কারণ আপনার থট প্রসেসটাকে ও চেঞ্জ করে দেবে। অর্থাৎ আমরা যদি বলি না, অনেক বেশি জ্ঞানী মানুষ অনেক বেশি দেখবেন অনেক কাম অনেক কোয়াইট হয়ে যায়। কেন হয়ে যান? কারণ তিনি সব বিষয় সম্পর্কে বোঝেন এবং সব বিষয়ে ক্রিটিক্যালি ভাবতে পারেন। অন্যের পার্সপেক্টিভে ভাবা, এটাকে বলে পার্সপেক্টিভ থিঙ্কিং। আপনি নিজের কথা না ভেবে আপনি মনে করুন শ্যামের উপর বা রামের উপর রাগ করেছেন, আপনি রামের জায়গায় থাকলে কি হতো, এই যে জায়গাটা, এটা ভাবতে পারা, এটা একটা নলেজ। এই ভাবনাটার উপর নির্ভর করে আপনার ইমোশন। অর্থাৎ আপনি অনেক বেশি যদি মানে আপনি অনেক বেশি নলেজেবল পার্সন হন, অনেক বেশি এমপ্যাথেটিক হন, তাহলে কিন্তু আপনি সহজেই আপনার ইমোশনকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এবং অনেক বেশি আপনি ওই যে কথাটা বলছিলাম যে জ্ঞান, যেটা শুরু হয়েছিল যে জ্ঞান কিভাবে আমাদের ইমোশনকে কন্ট্রোল করে, অর্থাৎ সেই আপনার নলেজটাই দেখবেন আপনার পুরো থট প্রসেসটাকে চেঞ্জ করে দিয়েছে, আপনার ইমোশনও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি কথায় কথায় রেগে যাবেন না, কথায় কথায় দুঃখ পাবেন না, বুঝতে পারবেন দুঃখের কারণটা কি। এইটুকু। আপনার এই থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার এই কথা প্রসঙ্গে আমার একটা এক্সাম্পল মনে পড়ে গেল এই এমপ্যাথির বিষয়টা নিয়ে, যে আমি হিন্দি সিনেমাটার নামটা মনে করতে পারছি না, বাংলা সিনেমাটাও পরিষ্কার জল করছে চোখের সামনে। দুই মানে পুরোটাই রোমান্টিক ফিল্ম, কিন্তু সেখানে দুটো ক্যারেক্টার যারা প্রেমিক প্রেমিকা, এবং তারা মাঝে মধ্যেই তাদের নিজেদের মধ্যে অল্টার করছে, মানে ক্যারেক্টার অল্টারনেট হচ্ছে। মানে প্রেমিকা বলছে যে আমি এখন প্রেমিক হয়ে যাচ্ছি, আবার প্রেমিক বলছে আমি তাহলে এখন প্রেমিকা হয়ে যাচ্ছি। দিয়ে তারপরে মানে বোথ সিচুয়েশনটাকে দুজনেই চাইছে যে ও কোন সিচুয়েশনে থাকে, আমি যখন ওকে অ্যাভয়েড করি বা ওকে যখন অ্যাভয়েড না করি, সেই সিচুয়েশনটাকে দুজনেই বোঝার চেষ্টা করছে। তো এই জাস্ট এক্সাম্পলটা মনে পড়ে গেল, যার ফলে প্রসঙ্গটা ঠিক নিয়ে ঠিক, এলাম। একদম 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 খুব সুন্দর উদাহরণটা। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। আপনি অনেকগুলো প্রশ্নেরই। আপনাকেও ধন্যবাদ। আর কারোর কোনো জানার আছে কোনো বিষয়ে বা প্রশ্ন আছে? খুব সম্ভবত নেই। এবার আমি 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 একজন কাউকে একটু মানে যে কোনো একজন কাউকে একটু মানে জিজ্ঞাসা করছি যে আমি কি বোঝাতে পেরেছি যেটুকু বলতে চেয়েছি। আপনারা যদি কেউ আমাকে ফিডব্যাক দেন, মানে আই ওয়ান্ট টু মডিফাই মাই সেলফ অলসো, মানে ইউর ফিডব্যাক ক্যান হেল্প মি এ লট। হ্যাঁ, আপনাদের মানে ফিডব্যাকটা আমি চাইছি একদম মানে ট্রু ফিডব্যাক চাইছি যে আমি বোঝাতে পেরেছিলাম। কারণ কি আমি উজ্জ্বল বাবুকে আলোচনায় বলছিলাম যে যখন আমরা ফিজিক্যাল ইন্টারাকশন করি তখন কি হয় আমাদের দেখুন মানে সবসময় কমিউনিকেশন হয় থ্রু আওয়ার বডি ল্যাঙ্গুয়েজ, থ্রু আওয়ার ফেসিয়াল এক্সপ্রেশন, থ্রু আওয়ার ভোকাল ইন্টোনেশন। তো এই সবগুলোই কিন্তু আমাদের আছে। তো সামাজিক মাধ্যমে বা এই ভার্চুয়ালি সেগুলোর সুযোগ থাকে না। তাই জন্যই বলছি যে এত দূর থেকে থেকে আপনারা কতটা বুঝতে পেরেছেন, আমি সেটা একটু জানতে চাইছি।
কেউ একজন, কোনো একজন আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্ট যদি বলে, কারণ তারাই সব থেকে ছোট এখানে। যারা আছো রেসপন্স করো স্যারকে। সমাপন। স্যার, আমার ব্যক্তিগতভাবে এই আলোচনাটা খুবই ভালো লেগেছে। বিশেষ করে ইমোশনকে যে এত সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় বিভিন্ন ডাইমেনশন থেকে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিশেষ করে এত রকমের হতে পারে। তো সন্ধেবেলা থেকেই, প্রথম থেকেই ছিলাম এবং এখনো পর্যন্ত রয়েছি। তো প্রচণ্ড ইন্টারেস্টিং এবং আমি খুব মনোযোগের সঙ্গে বিষয়টি শুনলাম এবং খুবই অবগত হলাম। ওই জন্য আমার পক্ষ থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ সমাপন, আমার তরফ থেকেও তোমাকে ধন্যবাদ। বড় হও। থ্যাংক ইউ স্যার। আর বাকিরা কি কিছু শোনোনি? স্যার যে রেসপন্স করতে বলছেন, তোমাদের তোমরা কতটা কি বুঝলে বা তোমাদের কেমন লাগলো, এই রেসপন্সটুকু তো আমরা আশা করতেই পারি। ধন্যবাদ স্যার, এই কঠিন বিষয়টাকে এত সহজভাবে বোঝানোর জন্য। আমি প্রথম থেকেই ছিলাম এবং শুনেছি, এবং এই যে ইমোশন বিষয়টা কি বা কিভাবে আমরা শিক্ষাক্ষেত্রে কিভাবে কাজে লাগে, এই জিনিসটা আপনি এত সহজভাবে বুঝিয়েছেন এবং আমাদের প্রাত্যহিক জীবনে ইমোশন কিভাবে কাজ করে, এটার জন্য আপনাকে ধন্যবাদ। খুব সহজভাবেই বুঝেছি। ধন্যবাদ। কিন্তু আমি আসলে সত্যি আজকে একদম বেসিক ইমোশন সম্পর্কে খুব সামান্য একটা ধারণা দিয়েছি, বেশি কথা বলার সুযোগ ছিল না। তো শিক্ষাক্ষেত্রে যেটা কাজে লাগে সেটা নিয়ে বলতে গেলেও আরো 2-3টে এরকম চলে যাবে সময়। তবে এতটা সময় ধরে এই বিষয়ে শুনতে অনেকেরই এটা মানে ধৈর্য থাকে না, না থাকাটাই স্বাভাবিক। তো যাই হোক, তোমরা এত ছোট ছেলে মেয়েরা যারা এতটা সময় ধরে শুনেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই আমি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকেও। মানে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আপনার মানে বিভিন্ন ভাবে ব্যস্ত রাখেন নিজেকে, ব্যস্ত থাকেন। আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার গানও আমি প্রায়শই শুনতাম আপনার। বেশ ভালো লাগতো। অনেক দিন ধরে আপনি আর গান গাইছেন না, এটা একটা আসলে রিকোয়েস্ট কাজের থাকবে। এতটা চাপ থাকে, তো কাজের চাপ থাকে, সময় হয়ে ওঠে না। বোঝেনি তো, আপনি তো জানেনই সবকিছু। মাঝখানে আপনি একটু অসুস্থও ছিলেন, সেটাও কারণ হুম হতে হুম পারে। হুম যাই হোক, হুম। এরপরে সরাসরি শুনবো আপনার গান। সেই অপেক্ষায় থাকলাম। এবং আপনার কাছে মানে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার আহ্বানে আপনি সাড়া দিয়ে আজকের এই একটা অত্যন্ত মনোমুগ্ধকর সন্ধ্যা উপহার দিলেন আমাদের প্রত্যেককেই। এই দুই কলেজের একটা সেতু বন্ধন হিসেবে কাজ করছে সুদূর উত্তরবঙ্গের এক প্রান্তিক জেলা এবং দক্ষিণবঙ্গের এক প্রান্তিক জেলা। এই দুই জেলার সমন্বয়কারী হিসেবে এই বৈঠকি তোমায় আমায় মিলের এই উদ্যোগে আপনি উপস্থিত হয়ে একটা সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের এই অংশগ্রহণকারীদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন কম বেশি। এবং অত্যন্ত মানে আমাদের একটা প্রয়োজনীয় বিষয়, যেটা আমাদের প্রত্যেকের প্রতি মুহূর্তে রন্ধ্রে রন্ধ্রে চলার পথে বেঁচে থাকতে গেলে আমাদের মুহূর্তের মুহুর্মুহু জীবদ্দশায় প্রত্যেকের যে বিষয়টা না থাকলেই নয়, সেই মানব অনুভূতি নিয়ে আজকের যে আলোচনা আপনার, অত্যন্ত সহজ সরল এবং সমৃদ্ধপূর্ণ। আমাদের প্রত্যেকের কাছেই আগামী দিনে তা আমাদের জ্ঞান চর্চার ক্ষেত্রে অনেক সহযোগিতা করবে আপনার এই আলোচনা। এবং প্রত্যেকেই আমরা কম বেশি সমৃদ্ধ হয়েছি। আপনাকে বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে অশেষ সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমারও আবারও সশ্রদ্ধ প্রণাম।
আপনার কাছে দুটো, আচ্ছা, শাশ্বত বিশ্বাস, আপনি কি কিছু বলতে চাইছেন? তো আমি স্যারের এক্স হ্যাঁ, স্টুডেন্ট ছিলাম, প্লিজ স্যার প্লিজ যখন প্লিজ স্কুল প্লিজ টিচার ছিলেন। বলুন বলুন। স্যার আমার এমনি এই টপিক রিলেটেড কোনো কোশ্চেন নেই, তো অনেকদিন পর আপনার গলার স্বর শুনে খুব ভালো লাগলো স্যার। তুমি ভালো আছো শাশ্বত? হ্যাঁ স্যার, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো, ভালো থাকো। হ্যাঁ স্যার। যাক, বিভিন্ন প্রান্ত থেকেই, হ্যাঁ, আরো একজন কিছু বলতে চাইছেন, বলুন প্লিজ। যাক, বিভিন্ন প্রান্ত থেকেই বৈঠকিকে সমৃদ্ধ করছে, আমরাও অনেক আমাদের সমৃদ্ধ হচ্ছি। আমাদের একজন অফিসারও মনে হয় আছেন, আমার মনে হয় আছেন, আমি আসলে দেখলাম। চিনি না সবাইকে, সব হ্যাঁ হ্যাঁ নাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারছি না। ও না, বেরিয়ে গেছেন মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু আগে মানে ধন্যবাদ লিখলেন, আমার মনে হলো আমাদের অফিস কৌশিক কুন্ডু বলে। যাই আচ্ছা হোক, আচ্ছা, আচ্ছা আচ্ছা, হুম হুম, ঠিক আছে। থ্যাংক ইউ হুম, সবাইকেই। কারণ আপনাদের প্রত্যেকের শুভকামনা না থাকলে বৈঠকি এই পথ পাড়ি দিতে অক্ষম ছিল। যাই হোক, স্যারের কাছে দুটো বিষয়ে আমার অনুরোধ থাকবে আমাদের এই বৈঠকির তরফ থেকে। প্রথম অনুরোধ হচ্ছে, আমাদের এই রিসোর্স পার্সনস ফ্যামিলি, মানে রিসোর্স পার্সনদেরকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে ইতিপূর্বের সমস্ত বক্তা তথা সম্মানীয় আলোচকগণ রয়েছেন। সেখানে আপনার অনুমতিক্রমে আমরা সেই গ্রুপের মধ্যে আপনাকে যুক্ত করতে চাই আগামী দিনে, যাতে এক ছাতার তলায় আমরা সবাইকে পেতে চাইছি। আর দ্বিতীয় অনুরোধ হচ্ছে, আপনার এই আলোচ্য বিষয়টি আগামী দিনে আমরা ইন্টিমেশন অবশ্যই পাঠাবো। আগামী দিনে এটা আমরা একটা লেখনী আকারে প্রকাশ করার পরিকল্পনা করেছি, যেটা যদিও এখনো সেটা একেবারে চরম সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি। একটা প্রাথমিক আলোচনা হয়ে রয়েছে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ এবং বানেশ্বর সারথিবালা মহাবিদ্যালয়ের সঙ্গে, যে আমরা এই পুরো বৈঠকির এই উদ্যোগকে একটা ডকুমেন্টেশন করে রাখতে চাই, এবং সমস্ত আলোচকদের যে ভিন্ন ভিন্ন আলোচনা, মাল্টি ডাইমেনশনাল যে আলোচনা, সেই সমস্ত আলোচনাগুলোকে পুস্তক আকারে প্রকাশ করতে চাই। তো তার জন্য আপনার কাছে একটা অনুরোধ থাকলো, আমরা অফিসিয়ালি আপনাকে ইন্টিমেট করব পরবর্তী সময়ে, আমাদের যখন সিদ্ধান্ত চরম পর্যায়ে গৃহীত হবে। এই বিষয়টাও আপনাকে একটা সূচনা দিয়ে রাখলাম। আহ, আশা করছি আপনার কাছ থেকে আগামী দিনেও সেই সহযোগিতা থাকবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অবশ্যই। আপনাকে। ধন্যবাদ ধন্যবাদ, এর সঙ্গে শুভরাত্রি। আমার আরেকটা অনুরোধ রইলো, যদি এত ব্যস্ততার মধ্যেও আবারও কখনো সময় বের করতে পারেন, তাহলে পরবর্তী আলোচনার জন্য আপনাকে আমরা আবারও পেতে চাই। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই, ঠিক আছে, একদম একদম। পরবর্তী সময়, Thank you. ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে। হ্যাঁ, ওকে, সবাইকে নমস্কার। শুভরাত্রি জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদের আগামী পর্ব ডিসেম্বর মাসেরই 29 তারিখ অনুষ্ঠিত হবে। সকলে যেভাবে পাশে থেকেছেন সেভাবেই পাশে থাকবেন। আমরা আমাদের পরবর্তী বৈঠকির যে সমস্ত বিষয়গুলো, সেগুলো আপনাদের কাছে যেভাবে এতদিন পৌঁছে এসেছি সেভাবেই জানিয়ে দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শিক্ষা চর্চার মধ্যে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ।